এই তুমি, নাম কি তোমার? ম্যাম, মাহিন। মাহিন, তুমি কি জানো এই কলেজে সময় মতো ক্লাসে আসা বাধ্যতামূলক? প্রতিদিনই তো লেট করো তুমি। দুঃখিত ম্যাম। আচ্ছা ঠিক আছে, এরকম যেন আর না হয়। রূপা বড়লোক ঘরের একমাত্র মেয়ে। বাবা বিশাল ব্যবসায়ী, মা গৃহিণী। তার মা বাবার স্বপ্ন ছিল সে একদিন টিচার হবে। রূপা সেই স্বপ্ন তাদের বাস্তবে রূপ দিয়েছে। ওর দুজন বন্ধু আছে, একজনের নাম রিমি, আরেকজনের নাম শিফা। অন্যদিকে গরিব ঘরের ছেলে হচ্ছে মাহিন। বাবা মা দুজনেই অসুস্থ, তাই ঘরে একমাত্র ছেলে হিসাবে তার সবকিছু দায়িত্ব। সে অনেক কঠোর পরিশ্রমী, দৈনিক কলেজে গিয়ে ক্লাস করে, আবার কলেজ শেষে রিক্সা চালায়। সে অনেক সৎ। তারও দুজন বন্ধু, একজন রিয়াদ, আরেকজন তামিম। ওরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। মাহিমের সততা দেখে ওর সাথে বন্ধুত্ব করেছিল। সিটি কলেজ, সকালের সময়, সকাল 10টা। ক্লাসের দরজার বাইরে হালকা কোলাহল। রূপা ম্যাডাম নতুন জব শুরু করেছেন, মাত্র 3 সপ্তাহ হলো। সবাই জানে উনি সুন্দর, স্মার্ট, স্টাইলিশ, কিন্তু একটু অ্যাটিটিউড আছে। আজ রূপা পরেছে সাদা শাড়ি, সাথে নীল বর্ডার, খোলা চুল, চোখে হালকা কাজল। অসম্ভব সুন্দর লাগতেছে তাকে। ক্লাসে ঢুকে রূপা টেবিলের উপর বই রাখলেন, তারপর চোখ ঘুরালেন ক্লাস জুড়ে। তোমরা সবাই ঠিক মতো এসেছো তো? আজকের ক্লাসে আমি চাই কেউ দেরি করবে না। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ঘামে ভেজা এক ছেলে ভেতরে ঢুকে, হাতে পুরোনো ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ। এই যে তুমি, থামো। ক্লাসে এভাবে ঢোকা যায়? সময় দেখেছো? দুঃখিত ম্যাম, রাস্তা একটু। চুপ। তোমাদের প্রজন্মের কোনো শৃঙ্খলা নেই। আর এই জামাটার অবস্থা কি? এইভাবে কেউ কলেজে আসে? ম্যাম সরি। দুঃখিত বললেই হবে না। তুমি যদি সময়, পোশাক, আচরণ এগুলো ঠিক না রাখো, তাহলে শিক্ষিত হওয়ার মানে কি? জি ম্যাম, আমি চেষ্টা করব। বসো। মাহিন যে ওর বন্ধুর কাছে বসলো। কিরে ভাই, তুই কি সারাদিন বাসের উপরে থাকিস নাকি? শালা একটু আগে আসবে না? আরে ভাই, কাজ শেষ করতে লেট হয়ে গেছে। এখানে আমার কি দোষ বল? আমি কি ইচ্ছে করে বিয়ে করতেছি নাকি? রূপা আবার বোর্ডে লেখাই মন দেয়, কিন্তু তার চোখে অল্প অস্বস্তি। মনে মনে ভাবেন, এমন ছেলেরা কেন পড়াশোনা করতে আসে বুঝি না। করলে সঠিকভাবে করবে, সময় মতো সবকিছু করবে। ক্লাস শেষ হওয়ার সময় রূপা খাতাগুলো গুছিয়ে নিচ্ছেন। ছেলেটা তখনও পেছনে চুপচাপ বসে আছে, হয়তো অন্যদের মতো তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে পারছে না। বিকালবেলা ঢাকার নামি এক এলাকা, ধানমন্ডি, 9 নম্বর রোড। চারপাশে দোতলা, 3তলা বাড়ি, লোহার গেট, ফুলে ভর্তি বারান্দা। এরই মধ্যে এক দোতলা বাড়ি, চকচকে নাম ফলকে লেখা রূপা ভিলা। ভিতরে ঢুকলেই বোঝা যায় এ বাড়িতে শৌখিনতা আছে। ড্রয়িং রুমে নরম সোফা, পাশের গ্লাস টেবিলের উপর রাখা দামি ফুলদানি, আর দেওয়ালে ঝুলছে একটা বড় ছবি রূপার, বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তোলা। রূপা তখন ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছে, চুল খোলা, হালকা গোলাপি টপ, চোখে বিরক্তির ছাপ। রূপা, খেতে বসবি না? ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। মা, একটু পরে আসছি, মাথা ব্যথা করছে। সারাদিন কলেজে গিয়ে এসেও মোবাইল না ছাড়লে ব্যথা করবে। কি এমন দেখছিস ওটাই? মা, একটু রিল্যাক্স করার সময় পাই না, তাই। কলেজে ছাত্ররা এমন বিরক্ত করে, ওদের জ্বালায় কিছু পারি না। আবার কারোর সঙ্গে ঝামেলা করেছো নাকি? তোর এই গরম মেজাজ একটু কমাস। সবাই তো বলে আমাদের মেয়েটা সুন্দরী, বুদ্ধিমতী, কিন্তু রাগটা একটু বেশি। বাবা, এখনকার ছাত্ররা শৃঙ্খলা বোঝে না। আজকে একটা ছেলেকে ক্লাসে ধমক দিলাম, এমন জামা পরে আসে যেন বাজারের দোকান থেকে সরাসরি ক্লাসে ঢুকে পড়েছে। ওহো, তুই আবার কাকে কি বললি? ছেলেটা আবার মনে কষ্ট পেয়ে কিছু করে না তো? আমি সত্যি বলেছি মা, শিক্ষক মানে শুধু পাঠ্য বই শেখানো না, চরিত্র গড়তে হয়। যদি এখনই শিখতে না পারে, ভবিষ্যতে সমাজে জায়গা পাবে কিভাবে? আমাদের মেয়ে একদম নিজের মতো করে জীবন দেখে। তবে সাবধানে চলিস মা, আজকাল ছেলেমেয়েরা আলাদা রকমের, কখন কে কেমন রিয়াক্ট করবে বলা তো যায় না। জানি বাবা, কিন্তু আমি কাউকে অপমান করতে চাইনি, শুধু ঠিক করতে চেয়েছি। রূপা চুপচাপ পানির গ্লাস হাতে নেয়। ঠিক আছে, এখন খেয়ে ফেল। আর কাল বিকেলে রিমি আর শিপা আসবে, তাদের সঙ্গে একটু গল্প করিস। তোদের বন্ধুত্বের কথা শুনে সবাই বলে 3 পড়ি নাকি। হ্যাঁ, ওরা আমার রিলিফ। যতই চাপ থাকুক না কেন জীবনে, ওদের সঙ্গে কথা বললে সবকিছু দূর হয়ে যায়। কাল রাতে আমি এক জায়গায় ডিনারে যাব, তুই চলিস। এক নামি ব্যবসায়ী ছেলে আসবে, খুব ভালো পড়াশোনা করছে, তোকে একবার দেখা দিতে বলেছিল। বাবা, তুমি আবারই শুরু করলে? আমি এখনই এসব ভাবতে চাই না। আমার ক্যারিয়ার, ক্লাস সবকিছু শুরু মাত্র। আমি তো জোর করছি না, শুধু ভাবলাম ভালো একটা পরিবার হলে ক্ষতি কি।
তুই তো একাই, আমাদের পরে তোর পাশে কেউ থাকুক এটাই চাই। তোর বাবার কথাটা খারাপ না, আমরা তোদের মতো বয়সে সংসার সামলাতাম। মা, সময় বদলেছে। আমি এখন নিজের পরিচয় তৈরি করতে চাই, কারণ নামের নিচে নয়। ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। আমাদের মেয়ের মাথা যে নিজের মতো করে চলে এটা তো জানিস। রূপা মুচকি হেসে চলে গেল। সকালটা তখনও পুরোপুরি জাগেনি। শহরের এক কোণে পুরনো ইটের ঘরটাই ছাদের টিনে বৃষ্টির পুরনো দাগ, আর বাতাসে এক ধরনের গরম ঠান্ডা মিষ্টি ঘ্রাণ। ঘরটার নাম বড় করে বলে বাড়ি হয় না, এক রুম, এক চিলতে বারান্দা, পাশে চুলার জায়গা, আর সেই ছোট্ট ঘরটায়ও একটুকু মমতা ও এমন ভাবে ছড়িয়ে আছে, মনে হয় এখানে দুনিয়ার সব সুখ লুকিয়ে আছে। মাইন তখনও ঘুমের ভেতর আধো জাগা। রাতভর রিক্সা চালিয়ে ফিরেছে সে, গায়ে ঘাম, চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত একটা ভাব। তার মা হাসিনা বেগম তখন চুলার পাশে বসে ভাত বসাচ্ছে। পাশে পুরনো রেডিও মাঝে মাঝে খটখট আওয়াজ দিয়ে একটা পুরনো গান চালাচ্ছে। চলো না ঘুরে আসি অজানা কোনো দ্বীপে। হাই আল্লাহ, আমার পোলা আবার ঘুমায়নি ঠিক মতো। কালও তো বললাম একটু কম কাজ করে, শরীর ভাঙ্গে যাবে। আরে মা, কষ্ট না করলে ঘরে হাড়ি চড়বে কেমনে? কালও তো তুমি বলছিলে চাল শেষ হয়েছে, আজ কলেজে যাওয়ার আগে একটু চাল কিনে আনবো বাজার থেকে। মা হেসে উঠে চুলার ধারে বসে থাকা পুরনো হাঁড়িটা নাড়ালেন। তোমার মতো ছেলেরে আল্লাহ দিক সবাই রে। তুই রিক্সা চালাস, তাও কলেজে পড়িস, আবার ঘরের দায়িত্ব নিছোস। তোর বয়সের ছেলেরা এখন ঘুরে বেড়ায়, প্রেম করে, মোবাইল ধরে বসে থাকে। তুই শুধু আমারে আর তোর বাপরে নিয়েই ভাবিস। মাইন উঠে দাঁড়ালো। প্রেমের টাইম কই মা? প্রেম করলে তো 3 বেলা খাওয়া লাগবে, কফি খাওয়াতে হবে, গিফট দিতে হবে। আমার প্রেমে এ বাড়িতে। মা চুপ করে গেল, চোখে জল চিকচিক করছে, কিন্তু হাসি দিয়ে ঢেকে দিলেন। আরে আমার জীবন তোদের নিয়ে, তোরই মানুষ করবো ইনশাল্লাহ। একদিন তুই অফিসে কাজ করবে, নিজের একটা ঘর হবে, আমি ওই ঘরে চৌকাঠে বসে তোরে অফিসে যাইতে দেখবো। এই স্বপ্নটাই দেখি ইনশাল্লাহ আম্মু। বাবা রহিম মিয়া তখন পাশে চেয়ারে বসে কাশছে। পুরনো একটা গামছা দিয়ে মুখ মুছে বলল, এই ছেলে, তোমার মা আবার কেঁদে ফেলবে। সকাল সকাল দুঃখের গল্প না করি, চলো। আজকে আবার কলেজ নাকি রিক্সা আগে? কলেজ আগে, তারপর দুপুরে রিক্সা, বিকেলেও হয়তো লাগবে। আজ কলেজে টিচার রূপা ম্যাম থাকবেন, বলেছে একটা প্রেজেন্টেশন দিতে হবে। ওই তো, কলেজের নাম নিতে শোনা গেলে গর্ব লাগে। আমি তো বুঝি না এসব, ইংরেজি টিচারদের প্রেজেন্টেশন কেন লাগে, কিন্তু তোর মুখে শুনে ভালো লাগে রে। টিচার হইলে করা হইতেই হয়, তাই না? মানুষ গড়ার কাজ তো। তোর বাপও তো করা ছিল আমারে নিয়ে। ওই পুরনো কথা আনিস না আবার। আমি করা ছিলাম তোর ভালোর জন্য। তোমরা এখনো ছোট ছেলের মতো ঝগড়া করো। এই ঘরে যদি কেউ সুখে থাকে তাহলে সেটা তোমরা দুইজন। আমি শুধু দেখি এই অভাবের ঘরে কত শান্তি লুকানো আছে। একটু পরে মা একটা পাতিল থেকে ভাত নামায়, তাতে ডাল, আলু ভর্তা আর একটু শুকনো মরিচ। এই তাদের সকালের খাবার। মা ভাত তুলে মাহিনের সামনে রাখে। খা, গরম গরম। ডালটা একটু বেশি লবণ হয়ে গেছে। মা, তোর হাতের রান্নায় লবণ বাড়লে সেটাও মিষ্টি লাগে। আহা, দারুণ হয়েছে। তুমি জানো আমি কয়টা দোকানে খাইছি, কিন্তু তোমার মতো ডাল কেউ রান্না করতে পারে না। এই কথাটা শুনলে আমার ঘরের সব ক্লান্তি দূর হয়ে যায়। বাইরে তখন সূর্য উঠছে। রিকশার ঘন্টা, বাচ্চাদের স্কুলে যাওয়ার আওয়াজ, পাশের বাড়ির রেডিও, সব মিলিয়ে শহরের ভোরটা জমে উঠেছে। মাহিনের বাবা হালকা কাশতে কাশতে চায়ের কাপ নিয়ে বসে আছে। রিক্সাটা ঠিক আছে তো? কাল দেখলাম টায়ার আবার একটু ঢিলা। হ, ঠিক করব বিকেলে। মনু ভাইয়ের দোকানে দেব, উনি কম দামে কাজটা করে দেয়। বাবা, তুমি ডাক্তার দেখাও না কেন? কাশি বেড়ে গেছে। ডক্টর দেখাইতে টাকা লাগে রে। তুই রিক্সা চালাস, কলেজে পড়িস, আমি কেমনে চাই? তোর মা একটু গরম পানি দেয়, আর ওষুধের দোকানে যে সিরাপটা আছে সেটা খেলেই কেটে যায়। কেটে যায় না? আমি কাল ওই দোকানে যাবো, তোমার জন্য সিরাপ আনবো। এইবার আর না বলবা না। মাইন খাবার খেয়ে উঠে দাঁড়ায়। শার্টটা একটু পুরনো, কিন্তু ধোয়া পরিচ্ছন্ন। ব্যাগে বই গুছিয়ে নেই, একটা ছোট্ট বোতলে পানি নেই। এই ব্যাগটা তো ছিঁড়াই গেছে, নতুন একটা কিনে নিস।
আহারে মা, নতুন ব্যাগ কেনার চেয়ে চাল কেনা বেশি দরকার। এইটা চলবে এখনো? তোর মতো ছেলে রাখে একটা হয়। আমি তোকে নিয়ে গর্ব করি, অনেক বড় হ। দোয়া করো মা। প্রতিদিনের সকাল মানে নতুন লড়াই। কেউ যুদ্ধ করে অফিসে, কেউ মাঠে, কেউ রাস্তায়, আর মাহিন যুদ্ধ করে নিজের ভেতরে অভাবের সঙ্গে। কিন্তু কলেজের গেট পেরোলেই সে সব ভুলে যায়, যেন দারিদ্র্যের সীমানা পেছনে ফেলে এক দণ্ড নতুন পৃথিবীতে ঢুকে পড়ে। নতুন পৃথিবীতে ঢুকে পড়ে। সকাল 8টা পেরোতেই কলেজের আঙ্গিনায় জমে উঠেছে এক অন্যরকম কোলাহল। কারো হাতে ক্রিকেট ব্যাট, কারো হাতে ফাইল, কেউ আবার গেটের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে। চারপাশে ছাত্র ছাত্রীদের হাসি, গল্প, হুটহাট, ফিসফিস, সব মিলিয়ে প্রাণবন্ত এক সকাল। গেটের ধুলোয় ভরা পথে ঢুকছে মাহিন। গেটের পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, হাতে চা, মুখে বড় সড়ো হাসি। ওরে মাহিন, এদিকে রে ভাই। কই তুই? ভাবছিলাম আজকে বলে একটু মারবি। আরে না রে, আজ একটু আগে বের হইছি। মা ভাতটা তাড়াতাড়ি দিছে। আগে বের হয়েছিস তো এই সময় এলি? তুই না একদিন বলেছিলি সময় টাকা, তাহলে বুঝি তোর টাকাও একটু দেরিতে আসে, হ্যাঁ? নে ভাই চা খা, আজকে বিল আমি দিব। তোদেরটাই তো খাই ভাই, কোন দিন খাওয়াতে পারলাম না। আল্লাহ বানাইলো গরিব। এই কথাটা বাদ দে ভাই, গরিব বললে গালি মনে হয় এখন। তুই আমাদের টিমের সেরা খেলোয়াড়, তোরে ছাড়া খেলা জমে কেমনি? খেলা? আজ আবার কি খেলা? আরে ভাই, শুনছিস না কলেজে নাকি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট হবে এই মাসের শেষ সপ্তাহে। আজ স্যার নোটিশ লাগাইছে বোর্ডে। সত্যি? আমি তো দেখলাম না। তুই ক্লাসে গেলে কেমনে দেখবি? সারাদিন তো কাজ আর ক্লাসের মাঝখানে ঝড়ের মতো চলাফেরা করিস। তোর নাম আমরা আগে দিয়ে দিছি, আমাদের টিমের ফরওয়ার্ড তুই। আরে ধুর, আগে জিগাই আনিস। আমি এখন রিক্সাও চালাই, কলেজে আসি, আবার খেলা খেললে শরীর টিকবে নাকি? ভাই তুই খেললেই টিম আগুন লাগে। গত বছর তুই না গোল মেরে কলেজ নাম কইরা দিছস। ওইটা ভাগ্য ছিল রে। তাও দেখি যদি সময় পাই খেলবো। ওরা সবাই হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে যায়। ক্যান্টিনে পুরনো টিনের ছাদে সূর্যের আলো পড়ে চকচক করছে। ভিতরে একপাশে পাউরুটি, সিঙ্গারা, ডিম ভাজি, আর কোণে একটা পুরনো ফ্যান ঘুরছে ক্লান্তভাবে। ভাই এখন সিরিয়াসলি প্ল্যান করি, কে কোন পজিশনে খেলবো। আমি গোলকিপার থাকবো, আমার হাতে আগুন বল ধরবো, তবু মিস করবো না। ও আগুন আছে ঠিকই, কিন্তু গতবার হাতেই বল ঢুকাইছিলি, মনে নেই? তুই বল ধরবি না, বল তোরে ধরবে। এখন দেখি ম্যাচে কি হারে। তো যদি গোল না মারিস, আমি তোরে পিঠিয়ে চড়ে ঘুরাইবো মাঠে। সবাই হেসে উঠল। কথাবার্তা, হাসি ঠাট্টার মাঝে ক্যান্টিনের মালিক হাসান চাচা এসে বলে, ওরে তোরা আজ টিফিন দিবি না নাকি? এক কাপ চাকা, তারপর খেলা করিস। পড়াশোনা কেউ করে না আজকাল। চাচা আজকে টাকা নাই, কাল দেবো। জানি, কাল মানে কখনোই না। চাচা আমার নামে লিখে রাখেন, কাল আমি দিব। তুই দিস না, দিলেও চলবে। তুই ভালো ছেলে রে মাহিন, তোরে আল্লাহ অনেক দিবে। ওরা আবার হাসতে শুরু করে, কিন্তু মাহিনের মুখে হালকা নরম ভাব আসে। সে জানে কাল মানে ওর কাছে সত্যি কাল। সে দেবে, দেরি হলেও দেবে। একটু পর কলেজের ঘন্টা বাজে। সবাই উঠে দাঁড়ায়। চল, আজ রূপা ম্যামের ক্লাস আছে, দেরি হলে কানে ময়লা পরিষ্কার করে দিবেন। রুমা ম্যাম আসলে সিঙ্গি চোখে আগুন ভাই, কোথায় বজ্রপাত, কিন্তু তবু সবাই ক্লাসে যায়। সবাই হেসে ফেলে। ওরা চারজন হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যায়। রাস্তায় ছেলেমেয়েরা হাসছে, কেউ বল ছুটছে, কেউ ক্লাস নোট নিচ্ছে। মাহিনের চোখ ধরা পড়ে কলেজের পুরনো গাছটা আর চায়ে বসে। সে বহুদিন রিক্সা চালানোর পর একটু বিশ্রাম নিয়েছে। ওরা ক্লাসরুমে ঢোকার আগে ঘন্টা বাজে আবার, কিন্তু রূপা ম্যাম তখনও আসেননি। সবাই আসনে বসে পড়ে। ভাই আজকে যদি ম্যাম খুশি থাকেন, আমরা খেলার জন্য ছুটি যাবো। আরে উনি খুশি হইলে বরফ আগুন হইব। চুপ কর, ম্যাম আসতেছে মনে হয়। দরজা খুলে যায়। সবার মুখে নিস্তব্ধতা, আর ভেতরে প্রবেশ করে রূপা ম্যাম। সাদা শাড়ি, গলায় কালো স্কার্ফ। ক্লাসে ঢুকেই, এত হইচই কেন? তোমরা কি কলেজে পড়তে আসছো নাকি বাজারে তর্ক করতে? সবাই চুপ। মাহিম মাথা নিচু করে আছে। কমিউনিকেশন ইজ নট অনলি ওয়ার্ডস, ইটস অ্যাটিটিউড। তোমাদের কথা বলার ধরন, পোশাক, চোখের ভঙ্গি সবকিছুই কমিউনিকেশনের অংশ। মাহিন বলো তো, তোমার কাছে কমিউনিকেশন মানে কি? মাহিম হঠাৎ দাঁড়িয়ে যায়, ঘাম জমে কপালে। সবাই তাকিয়ে আছে তার দিকে। ম্যাম, আমার কাছে কমিউনিকেশন মানে
একে অপরের কথা বোঝা। যেমন মার সঙ্গে ছেলের সম্পর্কেও কথা কম, কিন্তু বোঝাপড়া বেশি থাকে। ভালো বলছো, বসো। উফ ভাই, আজ তো তুই ইতিহাস লিখলি। এখন যদি ম্যাম মার্কস দেয় আবেগ দেখে তুই ফুল নম্বর পেয়ে যাবি ভাই। না রে, ম্যাম এখন প্রেমে পড়ে যাবে মনে হয়। সবাই একসাথে হেসে ফেলে। এই হাসিটা থামাও। তোমরা কি সার্কাসে এসেছো? পুরো ক্লাস আবার চুপ। রিয়া ঠোঁট কামড়ে ফিসফিস করে, এজন্যই বলি হাসিও এখানে অপরাধ। ক্লাস শেষে ঘন্টা বাজলো। রূপা ম্যাম ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেলেন। ওরা চারজন তখনই ফিসফিস করা শুরু করলো আবার। ভাই, আজকে আবার একটা ইতিহাস হলো। ম্যাম তোকে দেখে একদম থেমে গেল। মনে হয় ম্যাম প্রথমবার কাউরে উত্তর দিতে শুনে সন্তুষ্ট হয়েছে। ভাই, আজকে তোদের সামনে আমার একটা ঘোষণা আছে। আমাদের টিমের নাম হবে ফায়ার 11। ফায়ার মানে তো গরম মাথা তো ভাই। না, আমাদের আগুনের মতো চেপ। আর মাহিন ভাই হবে আমাদের ক্যাপ্টেন। আমি? না রে, আমি এসব পারি না। তুই রিয়াদ হবি ক্যাপ্টেন। তুই না থাকলে টিমেই থাকবে না ভাই। তোর মতো স্পিরিট সেটা আমাদের কেউ শেখাতে পারে না। আরে হো, কলেজের সব সিনিয়রও তো তোর নাম জানে। ওই ছেলেটা যেই খেলায় গোল হবে। ভাই, আমি তো খেলার মানুষ না, শুধু মাঠে একটু দৌড়াই। দৌড়ানি তো জীবন ভাই। কেউ দৌড়ায় টাকায়, কেউ স্বপ্নে। তুই দুটোই করছিস। চল মাঠে যাই, খালি পায়ে খেললেও একটা ওয়ার্ম আপ দেই। ওরা চারজন মাঠে যায়। বড় মাঠের একপাশে কাকেরা বসে আছে, কয়েকটা ছেলে বল মারছে। মাটিতে রোদ পড়েছে, বাতাসে শুকনা ধোলা। রিয়াদ বলটা পায়ে নিয়ে ছুড়ে দেয় মাহিনের দিকে। মাহিন মুহূর্তেই বলটা ধরে ঘুরে দাঁড়িয়ে তামিমকে পাস দেয়। বল যেন জীবন্ত ওদের হাসির সঙ্গে নাচছে। গোল দে ভাই, গোল দে। মাহিন লাফিয়ে উঠে বলটাকে কিক মারে। বলটা সরাসরি মাঠের গোলপোস্টে আঘাত করে ফিরে আসে। সবাই হেসে ওঠে। ভাই, তুই মারিস না, রোবট। এইভাবে শর্ট মারে কেউ? তাইলে কারি কোচের কাছে যাই, আমাদের টিমের নাম জানা। ভাই, কালকে যদি ম্যাচ হয় এই বলটা দিয়ে খেললে তো গোলের আগে ফেটে যাবে। তাহলে তো গোল দেওয়ার আগেই বিস্ফোরণ। আরে ভাই, এই বলটা তো ওই স্কুল টুর্নামেন্ট থেকে রয়ে গেছে। এতদিন ধরে আছে, এখনো মারা যায় না। মানে এরকম লেজেন্ডারি বল। আমাদের মতোই তো ভাই, ফাটা জামা, পুরনো জুতা, তবুও মাঠে নামিয়ে হাসি মুখে। ঠিক বলছিস ভাই, আমাদের টিমের নাম হওয়া উচিত লাস্ট হোপ। লাস্ট অফ মানে কি? শেষ আসার দল। ব্যানারে লিখবো আমরা হারলেও হাসি। লাস্ট হোপ মানে কি? শেষ আসার দল। ব্যানারেই লিখবো আমরা হারলেও হাসি। না ভাই, আমি তামিমের নামটাই পছন্দ করি, ফায়ার 11। শুনতেই আগুন আগুন লাগে। নাম যাই হোক ভাই, আমরা যদি একসাথে খেলি সেটাই বড় ব্যাপার। আমি চাই আমরা শুধু টিম না, পরিবার হই। ওরা চারজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। চারপাশে রোদ ঝলমল করছে, বাতাসে ঘাসের গন্ধ। দূরে কয়েকটা মেয়ে হাঁটছে, তাদের মধ্যে রূপাও আছে, কিন্তু মাহিনের চোখ পলসে চুপ করে থাকে। ভাই, কালকে রূপা ম্যাম আবার কাকে বকবে জানিস? অবশ্যই তোরে, কারণ তুই রুটিনের শেষ ঘন্টায়ও আসিস। না ভাই, এবার নতুন ম্যাম শিকার খুঁজবে। সবাই হেসে ওঠে। মাহিন একটু অপ্রস্তুত হয়ে যায়। তোরা সব কিছুতেই ম্যামকে নিয়ে পড়ো কেন? উনি ভালো টিচার, সিরিয়াস মানুষ। ভাই, সিরিয়াস মানুষরা কখনো কখনো চোখে মায়া রাখে। আজকে তোকে জিজ্ঞেস করার পর ওনার চেহারায় কিছু একটা ছিল, বুঝলি? মানে আমাদের ভাইয়ের দিকে ম্যামের হৃদয় একটু নড়ে চড়ে বসেছে। আরে, রিক্সা চালিয়ে কথাটা জানলে কি আর এমন করে ডাকতাম। সবাই থেমে যায়। এই কথাটা হাওয়ায় কেমন যেন ভারী হয়ে ঝুলে থাকে। ওরা জানুক বা না জানুক, আমি লজ্জা পাই না। আমি খারাপ কিছু করি না, কাজ মানে কাজ। রিক্সা চালিয়ে যদি আমি মা বাবার মুখে হাসি রাখতে পারি, সেটাই আমার গর্ব। ভাই, আমরা জানি তুই আমাদের গর্ব। তুই খেটে যাচ্ছিস, কারো কাছে হাত পাতিস না, সেটাই বড় কথা। একদিন তো নিজের বাইক থাকবে ভাই, তখন তুই রিক্সা না স্পিডে স্বপ্ন চালাবি। হ্যাঁ, আর আমরা পেছনে বসে বলবো ক্যাপ্টেন মাহিন স্পিড কমা। সবাই আবার হেসে ওঠে। হাসির ফাঁকে বাতাসে একটা সুখের গন্ধ ভেসে বেড়ায়। একটু পর ওরা ক্যান্টিনে যায়। ওরা বসে আছে একসাথে, সামনে 3 কাপ চা আর বিস্কিটের প্যাকেট। ভাই, কালকের খেলায় কাদের সাথে আমাদের ম্যাচ? কমার্স ডিপার্টমেন্টের সাথে। ওরা কিন্তু শক্ত দল। রাফি ভাই আছে, ফুটবল খেলোয়াড়। রাফি ভাইয়ের নাম শুনে ভয় পাস না, আমি আছি। হ্যাঁ, তুই থাকলে ভয় না, কিন্তু
গোল পোস্টটাই ভয় পায়। ভাই আমাদের ভয় পেতে হবে না, আমরা খেলবো মন থেকে। জিতলে ভালো, হারলেও অভিজ্ঞতা পাবো। ভাই তুই সব কথা এমন শান্তভাবে উত্তর দিস কিভাবে? কারণ আমি জানি চিৎকারে জয় হয় না, বিশ্বাসে হয়। ওরা তিনজন কিছুক্ষণ চুপ করে থাকে। ভাই এই চায়ের দোকানে আমাদের অনেক গল্প জমে আছে, কালকে ম্যাচের পর আবার এখানে আসবো, ফলাফল যাই হোক। আর যদি জিতি তখন পুরো ক্যান্টিনে চা খাওয়াবো। আর হারলে? তাহলে রিয়াদ বিল দেবে। সবাই আবারও হেসে ওঠে। হাসির ফাঁকে সূর্যের নরম আলো আসে। কলেজ মাঠের কোণে বাতাসে ধুলা উড়ছে, কি অপরূপ দৃশ্য। ছুটি ঘন্টা বাজলো, ক্লাস শেষ। কলেজের গ্যাংয়ের ছাত্রছাত্রীরা একঝাঁক মধ্যে বেরিয়ে পড়লো, কেউ ক্যান্টিনে, কেউ লাইব্রেরিতে, কেউ মাঠে। ভাই আজকে সরাসরি বাসায় যাবি? না ভাই, একটু গ্যারেজে যাব, আজ সন্ধ্যা পর্যন্ত চালাতে হবে। তোরা তো প্রতিদিন এইভাবে দেখি, ক্লাস কাজ আবার রাতে পড়া, ক্লান্ত হইস না ভাই? ক্লান্তি আসে না ভাই, ক্লান্তই আসলে তো স্বপ্ন বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, এগিয়ে যা তুই, মন থেকে দোয়া করি রে ভাই। ওরা তিনজন হেসে চলে যায়। মাহিন এক রাস্তা ধরে হাঁটে, তার মুখে হালকা হাসি। মাহিন গ্যারেজের দিকে আগাতে থাকে। একটা ছোট অন্ধকার গ্যারেজ, রিকশার আওয়াজ, তেলের গন্ধ আর ভাঙ্গা লাইটের নিচে লোকজন বসে চা খাচ্ছে। ওই মাহিন, আয় রে, আজ একটু তাড়াতাড়ি আইসস। হ ভাই, আজ ক্লাসটা একটু আগে শেষ হয়েছে, ভাবলাম একটু আগে শুরু করি। ঠিক আছে, এটা নে, তোর রিক্সা ঠিকঠাক আছে, গতকাল তেল দিয়ে রাখছি। প্যাডেলটা ঠিক আছে ভাই, একটু শক্ত লাগে। আহারে, চালালে ঠিক হয়ে যাইবে। আজকে টাউন ঘুরে একটু কাজ কর, সন্ধ্যার পরে ফেরত দিস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাইন তার আপন গতিতে চলতে শুরু করলো। কত মানুষের সাথে দেখা, কেউ সম্পূর্ণ টাকা দেয়, কেউ খুশি হয়ে বাড়িয়ে দেয়, কেউ বা ন্যায্য ভাড়াটুকু দেয় না। দুনিয়ার মানুষ এমনই, কেউ ভালো কেউ মন্দ। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। গলির শেষে ছোট্ট টিনের ঘরে এক ছায়াময় নীরবতা। দূরে ভাঙ্গা রাস্তায় একটা রিকশা ধীরে ধীরে চলে আসছে। রিকশার হ্যান্ডেল ধরে থাকা ছেলেটার মুখে ঘাম, কপালে ধুলো। রিকশাটা গ্যারেজের সামনে রেখে সে চেন খুলে ফেলে, হাত মুছে গলা দিয়ে পানি খায়। তারপর ব্যাগটা কাঁধে তুলে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যায়। আজ বেশ ক্লান্ত লাগতেছে। বাবা এত দেরি করলি? মনটা কেমন কাঁপছিল সারাদিন। আজ একটু বেশি সময় লেগে গেল মা, রাস্তায় ট্রাফিক ছিল। তোর মুখটা দেখ, একদম শুকনা হয়ে গেছে। কিছু খাইছিস? না মা, সুযোগ পাইনি, দুপুরে পানি খেয়ে পার হয়েছি। মা তাতে একটা মাটির গ্লাসে পানি ঢেলে দেয়, সামনে বাড়িয়ে ধরে। এটা খা, তারপর হাত মুখ ধুয়ে আয়, গরম ভাত রেডি আছে। দিন দিন তোর এই কাজের চাপটা বাড়তেছে, আর কত এমন করে চলবে? হ্যাঁ, যতদিন দরকার বাবা, তোমরা তো ভালো থাকো, সেটাই বড় কথা। ভালো থাকবো কি করে? তোকে দেখি দিন দিন কাহিল হইতেছিস, আর শুনলাম আজ কোনো এক লোক তোরে রাস্তায় মেরেছে, তাই না? মাহিন থেমে যায়। মা চমকে উঠে তাকায়। কি বলতেছেন? কে মারছে আমার ছেলেরে? গ্যারেজের মহিন বলছিল এক যাত্রী ভাড়া না দিয়ে বেয়াদবি করছে। মহিন বাধা দিতে হাত তুলছে। মাহিন একটু চুপ করে, তারপরে হেসে ফেলে যেন কিছুই হয়নি। আরে বাবা, এসব রোজকার ঘটনা, আমি কিছু বলিনি। রোজকার ঘটনা মানে কি? মানুষ এমন নিষ্ঠুর হয় কিভাবে রে বাবা? তুই তো শুধু পরিশ্রম করিস। মা কাঁদতে শুরু করে। মাহিন তাড়াতাড়ি কাছে গিয়ে মার কাঁধে হাত রাখে। মা, কাইদো না তো, আমি ঠিক আছি। মানুষ রাগে যা খুশি করে, কিন্তু আমি তো জানি কষ্টকে হার মানালে মন বড় হয়। তুই যতটা ধৈর্য ধরিস আমি অতটা পারি না রে। তোর জায়গায় আমি থাকলে হয়তো মারে জবাব দিতাম। জবাব দিলে শান্তি পাইতাম না বাবা। জানিস, তোরে আমি অনেক ভয় করি। এই অভাবের ভিতরে তুই এমন শান্তভাবে বাঁচিস, মনে হয় একদিন তুই আলোর পথে যাবি। আলো তো এই ঘরেই আছে মা, তোমরা আছো, তোমাদের ভালোবাসা আছে, এর চেয়ে বড় আলো কোথায় পাবো? এই ছেলেটা না বড় মানুষের মতো কথা কয়। তিনজনের মুখে তখন ছোট একটা হাসি। কিছুক্ষণ চুপচাপ। মৃদু বাতাসে কেরোসিন ল্যাম্প দুলছে। চল খেয়ে নে, গরম ভাত, ডাল, আলুর ভর্তা তোর পছন্দের। আহারে, মার হাতের ভর্তা পৃথিবীর সেরা খাবার। তোর মতো খুশি মানুষ দেখি নাই, গরিব হইয়া এমন খুশি। বাবা, গরিব মানে কি অখুশি হওয়া? আমাদের টাকায় কমতি, কিন্তু মন ভরা।
এভাবেই চলে যাচ্ছে ওদের জীবন সুন্দর সাবলীল ভাবে। খাওয়া শেষ, মা থালা ধুচ্ছে, বাবা বিছানায় শুয়ে পড়েছে। বাইরে হালকা বাতাসে টিনের ছাদ কেঁপে ওঠে। মাহিন মাটিতে পাটি বিছিয়ে বসে, সামনে একটা কেরোসিন ল্যাম্প, আলো কম কিন্তু সেই আলোতেই তার চোখে একরা স্বপ্ন জ্বলছে। মাহিন বই খুলে বসে, পুরোনো পৃষ্ঠাগুলো মলিন কিন্তু তার হাতে যেন নতুন আলো। সে নিজেই চুপচাপ পড়ে, ঠোঁট নড়ে নড়ে শব্দহীন উচ্চারণ। আগামী সপ্তাহে পরীক্ষা, ইংরেজি রচনাটা ভালো করে মুখস্থ করতে হবে। পাতা উল্টাতে উল্টাতে মাহিন পড়ছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আহা, এই কথাটাই তো আমার জীবন। বাইরে ঝিঝি পোকা ডাকছে, ঘরে মা ঢোকে একটা গামছা হাতে নিয়ে। এই পড়ছিস নাকি এখনো? চোখ তো ঝাপসা হয়ে যাবে বাবা, একটু বিশ্রাম নে। না মা, আর একটু পড়ি, পরীক্ষা সামনে। ভালো রেজাল্ট করলে হয়তো বৃত্তি পাবো, তারপর তোমাদের কষ্টটা কিছুটা কমবে। তুই শুধু আমাদের কথা ভাবিস, নিজের কথা কই ভাবিস না। আমি তো তোমাদের মাঝেই আছি মা, নিজের কিছু আলাদা নেই। মা চুপ করে ছেলের মাথায় গামছা রাখে, ঘাম মুছে দেয়। আল্লাহ তোকে অনেক বড় করুক বাবা। মা চলে গেলে মাহিন আবারও বই চোখ রাখে, তার চোখে আলোর প্রতিফলন, ঠোঁটে নরম হাসি। ধীরে ধীরে ল্যাম্পের আলো নিভে আসে। মাহিন চোখ ঘষে বই বন্ধ করে শুয়ে পড়ে। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে ঢোকে, যেন নিঃশব্দে আশীর্বাদ দিচ্ছে। সকালে আলতো আলো ফুটছে, মোরগ ডাকে, পাশের ঘরে হাঁড়িতে পানি ফুটছে, টিনের চালে চুপচাপ শিশির পড়ছে। মা এসে দরজার পাশে দাঁড়ায়, ছেলেকে দেখে। মাহিন উঠ বাবা, সকাল হইয়া গেছে, আজ কলেজে যাবি না? মাহিন আধো ঘুমে চোখ মেলে। উঠতেছি মা, 5 মিনিট দে। তোর এই 5 মিনিট মানে অর্ধ ঘন্টা। উঠ, না হলে আবার লেট হইবি। মা, তুই আমার অ্যালার্ম ঘড়ি। আর তুই আমার একমাত্র দুশ্চিন্তা। মা পানির গামলাতেই মাহিন মুখ ধোয়, ঠান্ডা পানি গায়ে লাগতেই একটু কুকড়ে ওঠে। আহ, কি ঠান্ডা পানি রে মা। গরম করতে পারি নাই বাবা, কয়লার চুলা নেভে নাই এখনো। ঠিক আছে মা, ঠান্ডা পানি ভালো, মনটা ফ্রেশ লাগে। এই রুটিটা নে, দুপুরে কলেজে খেয়ে নিস। তুমি কিছু খাওনি? আমি খেয়ে নিব পরে, তুই এখন চল। দোয়া করো মা। আল্লাহ তোকে হেফাজত করুক বাবা। কলেজের মাঠে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, চারিদিক হালকা কুয়াশা, মাঠে কচি ঘাসের শিশির। গেটে ঢুকছে মাহিন, ব্যাগ ঝুলানো, গায়ে পরিষ্কার হলো পুরনো জামা, চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে হাসি। দূর থেকে রিয়াদ হাত নেড়ে ডাকছে, এদিকে আয় ভাই। আরে মাহিন, আজ কিন্তু তুই বেশ স্মার্ট লাগতেছিস। কোনো প্রেমিকা আসতেছে নাকি? প্রেমিকা না বেটা, প্রেমিকা পাস কোন জায়গা দিয়া? তোমার চোখ গেছে তাই বন্ধু এমন লাগতেছে। আরে তাই নাকি ভাই? সবাই হেসে ওঠে, মাহিনও হেসে কাঁধে হাত রাখে তানজিলের। তোমরা বন্ধুরা না থাকলে আমি হয়তো হাসতেই পারতাম না। ওই রিক্সা চালানোর কাজের পরও তুই যেভাবে এনার্জেটিক থাকিস, আমাদের শেখা উচিত তোর থেকে। কাজ মানে কষ্ট না ভাই, কাজ মানে দায়িত্ব। আমি ওটা করেই খাই, তাই ওটাই আমার গর্ব। সবাই চুপ করে, মুহূর্তের জন্য নীরবতা নামে। তারপর তামিম পরিবেশ হালকা করতে বলে, আজ বিকেলে ফুটবল ম্যাচ আছে, তুই আসবি তো? গ্যারেজে কাজ থাকলে আসতে পারবো না ভাই, তবে শেষ হলে অবশ্যই মাঠে যাব। না, তুই না এলে টিমই হারবে। তুই গোল না খেলে খেলার মজাই নাই। দেখি রে, চেষ্টা করব। এখন মাহিন ক্লাস করছে, সামনে শিক্ষক ব্ল্যাকবোর্ডে সূত্র লিখছেন। সে মনোযোগ দিয়ে শুনছে আর খাতায় টুকে নিচ্ছে। পাশের বন্ধুরা মাঝে মাঝে চুপি চুপি হাসছে, কিন্তু বন্ধুদের কেউ কেউ তা খেতে চায়, কেউ গল্পে মেতে ওঠে। কিন্তু মাহিন চুপচাপ ব্যাগ কাঁধে নেয়। কলেজ গেটের পাশে দাঁড়িয়ে এক মুহূর্ত। মাহিনের মনে তখনও কাজের তাগিদ। একটা বৃদ্ধা মানুষ উঠছে আর তার রিক্সায় কেউ বাজারে ব্যাগ দিচ্ছে, কেউ স্কুল থেকে নামছে। রিক্সার ঘন্টি বাজে, চাকার শব্দ যেন গান বাজে। সেই গান কেবল সে শোনে, ঘাম ঝরে, তবু তার মুখে একটা শান্তি, কারণ সে জানে এই কষ্টটাই তার স্বপ্নের সিঁড়ি। কাজ শেষে বাসে চলে আসে, বাসে খাওয়া দাওয়া করে বিকালে মাঠে যায়, কারণ আজকে খেলা। মাঠে বড় বড় ব্যানার টানানো, চারিদিকে ছাত্রদের ভিড়, কেউ হুইসেল বাজাচ্ছে, কেউ ব্যানার নেড়ে চিৎকার করছে। বাতাসে উত্তেজনা টকবক করছে। ক্যামেরা ঢোকে মাঠের এক কোণে। এখানে 4 জন বন্ধু দাঁড়িয়ে, রিয়াদ, তামিম, তানজিল আর মাহিন। 4 জনের মুখে উচ্ছ্বাস, কিন্তু মাহিনের চোখে একটু লজ্জা। ওই ভাই মাহিন, আজকে কিন্তু হেরে গেলে তোরে আমরা বাসে ঢুকতে দেব না। একদম ঠিক করেছিস, আজকে কিন্তু খেলার দিন, কলেজের সুনাম। আমি তো জার্সিটা একদম ধুইয়া ইস্ত্রি কইরা আনছি।
কিন্তু আমাদের টিমের ক্যাপ্টেন যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু গোলের আশা নাই ভাই। আরে ভাই রে, তোরা এমন করতেছ কেন? আমি তো ভয় পাই না, তবে আজ রোদটা জঘন্য। রোদ না থাকলে মাঠ কেমন লাগে? সূর্যের আলো ছাড়া খেলা হয়? তোরে দেখে তো মনে হয় তুই সূর্যকেও হারাই দিবি। আর ওরে দেখ হাসতেছে। এখন ঠিক গোল না দিলে কিন্তু ওর হালুয়া বানাবো। গোল আমি দেব ভাই, চিন্তা করো না। তবে টিম ওয়ার্ক না থাকলে গোল হইব না। একা আমি কিছু করতে পারবো না। এখনো লেকচারে নামছিস? মাঠে লেকচার না দিয়ে গোল দে, বুঝেছিস? এখন বল, তুই ফরওয়ার্ডে খেলবি, আমি মিডি, তানজিল ডিফেন্সে, আর তামিম গোলকিপার। বাকিরা যার যেমন চায় তেমন পজিশনে খেলুক, ঠিক? আরে গোলকিপার আমি হই, মানে আমার দিকে কেউ আসলেই গোল হইব না, এই নিশ্চয়তা দিচ্ছি। গতবারের মতো বল ধরার বদলে মাথায় খাইবি না তো? চুপ কর, ওটা দুর্ঘটনা ছিল, বলটা বাঘ খাইছিল, বুঝছিস? সবাই হেসে ওঠে। তোমরা হাসো হাসো, পরে দেখবো নে কি করো তোমরা। দূরে হুইসেলের শব্দ শোনা যায়। খেলাটা শুরু হবে। মাঠের ওপারে প্রতিপক্ষ দল দাঁড়িয়ে, রঙিন জার্সি, আত্মবিশ্বাসী চেহারা। ওদের দেখ, মনে হয় ওরা বিশ্বকাপ খেলতে নামছে। মাঠের মাঝখানে দুই টিম দাঁড়ানো, হুইসেল বাজে, খেলা শুরু। রিয়াদ, পাস দে ভাই, পাস দে, আমার সামনে জায়গা খালি। এক সেকেন্ডে, বল এখন আমার পায়ের নিচে, একটু ড্রিবল মারি। বেশি ড্রিবল না, নইলে বল হারাবি। রিয়াদ হেসে পাশ দেয়। মাহিন বল ধরে, এক ডিফেন্ডার পেরিয়ে যায়। দর্শকরা চিৎকার দেয়। ওরে ভাই, দৌড় দে দৌড় দে। মাহিন বল নিয়ে এগোয়, কিন্তু হঠাৎ ডিফেন্ডার ব্লক করে ফেলে দেয়। ফাউল? রেফারি এটা স্পষ্ট ফাউল। রেফারি হুইসেল বাজিয়ে ফ্রি কিক দেয়। সবাই একসাথে চিৎকার করে ওঠে। মাহিন উঠে পড়ে, হাঁটু মুছে হাসে। কিছু না ভাই, আমি ঠিক আছি। এটা তো খেলারই অংশ। ভাই তুই কেমন মানুষ, সবাই রাগ করে আর তুই হেসে উঠে পড়িস। রাগ করলে মন ভার হয় ভাই। আমি খেলতে এসেছি, রাগ করতে না। খেলা এগোচ্ছে, সময় কমে আসছে। স্কোর 1-1। দর্শক উত্তেজিত। ভাই এই শেষ 5 মিনিটে যদি গোল না দেই তাহলে কিন্তু আমাদের নাম থাকবে ইতিহাসে ড্র টিম। এবার শুধু মাহিনের উপর ভরসা। ভাই, রক্ষণের দায়িত্ব আমি নিচ্ছি, কেউ ঢুকতে পারবে না। রিয়াদ বল পাস দেয়। মাহিন পায়ের নিচে নাই, সামনে 3 জন ডিফেন্ডার। দর্শকদের চিৎকার, মাঠে গর্জন। মাহিন প্রথম ডিফেন্ডারকে পাশ কাটিয়ে যায়, দ্বিতীয় ঘুরে পেরিয়ে যায়, তৃতীয় জন সামনে আসে। সে হঠাৎ বলটা হালকা করে লব করে, তারপর নিচে ছুটে গিয়ে বলটা আবার নেয়। ভাই শট দে, দে ভাই। মাহিন বলটা তুলে নেয়, এক ঝটকায় কিক করে দেয়। বল বাতাসে ঘুরে গোলপোস্টের দিকে ছুটে যায়। আর সেই মুহূর্তটাই যেন সময় থেমে যায়। বলটা বাতাসে উড়ে সূর্যের আলোয় ঝিকমিক করে, আর তারপর জালে গিয়ে লেগে থামে। গোল। মাঠ জুড়ে চিৎকার, গর্জন, হাততালি। মাহিন দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে। কেউ তার নাম ধরে ডাকছে, কেউ ছুটে এসে জড়িয়ে ধরছে। বন্ধুরা তাকে কাঁধে তুলে নেয়। তামিম চেঁচিয়ে বলে, আমরা জিতেছি ভাই। রিয়াদ আর তানজিল হাততালি দিচ্ছে। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে মাঠের পেছনে। ঘামের গন্ধ, ধুলোয় ধোয়া আর সেই হাসির শব্দে ভরে গেছে চারপাশ। খেলা শেষে সবাই বাড়ি চলে যায়। পরের দিন সবাই আবার ক্লাসে আসে। ভাই ভাবতে পারছিস, আমরা আসলে ফাইনালে চলে গেছি। এই কলেজের ইতিহাসে এইবারও আমাদের ডিপার্টমেন্ট ফাইনালে যায়নি। ভাই আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, গতকাল তো মাঠে আমরা আগুন লাগিয়ে দিছি। আগুন লাগাইছিস ঠিকই, কিন্তু বল ধরার জন্য যে তুই হোঁচট খাইছিলি, সেই দৃশ্যটা এখন আমার চোখে ভাসে ভাই। ওইটা ছিল নাটকীয় স্লাইড, বুঝছিস? ওইটাই দর্শক টানছিল। হ্যাঁ রে, ওর ওই স্লাইডে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হয়েছিল বল গোল পোস্টে ঢুকবে। কিন্তু শেষে কি হইল? মাহিন ভাইয়ের কিক একদম সিনেমার মতো, বল জালে লাগেই সবাই দাঁড়িয়ে চিৎকার করছিল, মাহিন মাহিন। ভাই ওই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলবো না রে। ওইটা শুধু গোল না, ওইটা আমাদের একটা পরিশ্রমের ফল ভাই। একদম ভাই, আমরা শুরুতে সবাই হাসতো, বলতো এই ছেলেরা খেলে কি। এখন তারা মাঠে এসে বসে আমাদের দেখতেছে। ওদের মুখ বন্ধ করে দিয়েছে ভাই। মাহিন তুই জানিস, তোর ওই গোলটা না দিলে আজ আমরা এখানে বসে গল্প করতাম না। আমি একা কিছু না ভাই, তোরা না থাকলে গোলও হতো না। রিয়াদের পাস না থাকলে বল পেতাম না। তানজিল না থাকলে ডিফেন্স ভাঙতাম না। তামিম না থাকলে গোল বাঁচতো না। আরে থাম থাম, এখন লজ্জা দিস না। তুই আমাদের নেতা ভাই, এই মাঠে সবাই তোরে ক্যাপ্টেন বলে। হ্যাঁ ভাই, এখন থেকে তুই আমাদের ক্যাপ্টেন মাহিন।
ভাই জানিস, আমি রাতে ঘুমাইতে পারিনি, বারবার মাথায় ঘুরছিল আমরা ফাইনালে। আমিও ভাই ভাবছিলাম এই খেলাটা যদি আমরা জিতি তাহলে পুরো কলেজে আমাদের নাম থাকবে। শুধু কলেজে না ভাই, তখন আমি ফেসবুকে স্টোরি দিব আমরা চ্যাম্পিয়ন। ফেসবুকের আগে প্রথমে জিততে হবে ভাই। ফাইনালের টিম কিন্তু আগের বারের চ্যাম্পিয়ন, ওরা একদম প্রো লেভেল খেলোয়াড়। আমি জানি, ওদের খেলা আমি দেখেছি, ওরা শক্তিশালী, কিন্তু ভয় পাবো না। ঠিকই কইছস ভাই, ভয় না পাওয়াই আসল শক্তি। কিন্তু ভাই আমি একটু চিন্তায় আছি, আমাদের বুক ফাটা জার্সি ছিঁড়ে গেছে। মাঝে হালকা বিরতি, গাছের ছায়া লম্বা হয়েছে। মাহিন ব্যাগ থেকে পানি বের করে খায়। ভাই তুই কাল রিক্সা চালাতে গেছিলি, খেলার পর তোর শরীর ব্যথা ছিল না? গেছি ভাই, কষ্ট তো আছেই, কিন্তু ঘরে বসে থাকলে মা চিন্তা করে, একটু চালাইছি তারপর চলে আসছি। তোরে দেখে ভাই মনে হয় মানুষ চাইলেই কত বড় হতে পারে। কষ্টে থেকেও তুই হাসিস, অন্যের ভালো চিন্তা করিস। সত্যি ভাই, তুই আমাদের অনুপ্রেরণা। আরে ছাইরা দে ভাই, এসব বড় কথা বলিস না। আমি শুধু আমার কাজটা করি, আর কাজ করতে ভালো লাগে। এই মন নিয়ে তুই মাঠে জিতিস ভাই, ফাইনালে দেখবি আমরা সবাই আগুন হবো। ইনশাল্লাহ জিতবই ভাই, কলেজের ইতিহাস আমরাই লিখবো। ইনশাল্লাহ ভাই। এখন সবাই উঠি, চল ক্লাস করে বাসায় চলে যাব। হ্যাঁ হ্যাঁ চল। দরজা খুলতেই প্রবেশ করে রূপার প্রিয় বান্ধবী রিমি আর শিফা। দুজনেই উচ্ছল ঝলমলে, একদম শহুরে মেয়ে, হাতে উপহার, মুখে খুশি। আরে ম্যাডাম, আজ এমন মুখ করে বসে আছো কেন? তোমার বাড়িতে ঢুকে তো মনে হচ্ছে কেউ মারা গেছে। হ্যাঁ, সকালে দেখলাম তুমি ক্লাসে আগুনের মতো রেগেছিলে। কি হয়েছে বলো তো? কিছু না, শুধু ক্লাসের কিছু ছাত্র আছে যারা সময়ের মূল্য বোঝে না, ওদের কথাই ভাবি, আর আমি সেজন্যই রেগে গিয়েছিলাম। উফ রূপা, তুমি জানো পুরো এক অফিসার। আজকে ক্লাসে সবাই কাঁপছিল ভয়ে। আমি তো দূর থেকে দেখছিলাম, তুমি যেভাবে তাকিয়েছিলে মনে হয় ওদের অর্ধেক ছেলেপিলের হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মাঝে মাঝে তোমার একটু বেশি সিরিয়াস হওয়া উচিত নাকি? কলেজ তো শুধু পড়াশোনার জায়গা না, অনেক সময় মানুষকে বোঝারও জায়গা। ওহ, এখন আমাদের শিফা ম্যাডাম মানবিকতা পড়াবে? মুখে হাসি, সবাই হেসে ওঠে। না, সত্যি বলছি রূপা, তুমি অনেক ভালো শিক্ষক, সবাই জানে, কিন্তু তুমি কখনো কখনো এত কঠোর হয়ে যাও যে ছাত্ররা তোমার কাছে কিছু বলতে ভয় পায়। ভালো লাগা আর ভয় পাওয়া দুটোই শ্রদ্ধার অংশ শিফা। আমি চাই ওরা আমার সামনে দায়িত্ব বুঝে কথা বলুক। কিন্তু যদি কখনো তোমার ওই কঠোর মুখটা নরম হয়ে যায়, তাহলে হয়তো কেউ তোমার কাছ থেকে আরো শেখার সাহস পেত। হয়তো, কিন্তু আমি যেমন তেমনই থাকতে পছন্দ করি। তুমি কি কখনো নিজের ছাত্রদের দিকে মন দিয়ে দেখো? মানে কে কেমন মানুষ, কেমন জীবনযাপন করে, সেটা জানার চেষ্টা করো? না, সব সময় না। আমি শুধু তাদের ফলাফল দেখি, উপস্থিতি দেখি, আচরণ দেখি, কিন্তু ওদের জীবনের ভেতরের গল্পগুলো হয়তো দেখি না। তাই তো বলি, মাঝে মাঝে তোমার চোখে শুধু বইয়ের পাতার মানুষগুলো ধরা পড়ে, জীবনের পাতাগুলো না। দরজা ঠেলে ঢোকে, মুখটা ক্লান্ত, জামাটা ঘামে ভেজা, হাতে রিক্সার চাবি, পকেটে সামান্য ভাড়া, চোখে কেমন একটুখানি অবসাদ। মা, আমি আসছি। আসছো বাবা? ওই ছিলাম, আজ অনেক লেট হয়েছে, কিছু খাইছো? না মা, খাইনি, ক্যান্টিনে যাবো ভাবছিলাম, কিন্তু আজকে টাকাটা ঠিকঠাক হাতে আসে নাই। আহারে, সারাদিন গরমে রিক্সা চালাও, কলেজে যাও, আবার খাওন না খাইয়া থাকো। বসো বাবা, আমি ভাত ধইরা দেই। কিরে বাবা, আজ রিক্সা ভালো চললো? ভালোই আব্বা, শুধু এক লোক একটু ভাড়া নিয়ে কথা কইছিল, কিন্তু পরে ঠিক হয়েছে, বেশি কিছু না। মানুষের সহ্য করতে হয়, দুনিয়া এখন টাকার দুনিয়া, কিন্তু সবসময় মন ভালো রাখতে হয়। জানি আব্বা। আপনি কেমন আছেন? কাশি কেমন? একই আছে বাবা, কাশলে মনে হয় বুক ফুললা যাইব, কিন্তু এখন ঠিক আছি। তোর মা সকালে থেকে লবণ গরম পানি কইরা দিছে, সেইটাই গড়গড়া দিছি, একটু আরাম পাইছি। এইটারে তুই আরাম কর, 3 দিন ধরে কাশি থামতেছে না, তারপরও কাজ করতে চাও। আমি কইলাম না রেস্ট নাও? তাই কলেজ মাঠটা যেন আজ উৎসবের মাঠ, চারিদিকে ব্যানার। ফাইনাল ম্যাচ, ক্লাস 12, সায়েন্স বনাম আর্টস বিভাগ।
মাঠের পাশে দোকান বসেছে, কেউ ভাজা বাদাম বিক্রি করছে, কেউ ঠান্ডা লাচ্ছি। ছাত্ররা উল্লাসে মতোয়ারা। গ্যালারিতে মেয়েরাও বসেছে, তাদের মধ্যে রূপা, রিমি আর শিফা তিনজনে উপস্থিত, যেন আলাদা আলো ফেলে দিয়েছে চারপাশে। এই ভাই, আজকে যদি হেরে যাই আমি কলেজে মুখ দেখাবো না। হারবো কেন? আমাদের দলে মাহিন আছে রে, এক গোল দিলেই পুরো গ্যালারি ফাটবে। তবে ভাই চাপ অনেক, আজকে তো ম্যাডাম রূপাও আসছে নাকি? তুই দেখি খবর রাখোস ভালোই। রূপা ম্যাডাম আসছে মানে এখন মাহিনের সামনে একটু বাড়তি দর্শক চাপ। চুপ কর পাগল, ওর নাম নে না সামনে। তোমরা আবার কি ষড়যন্ত্র করতেছো? কিছু না ভাই, রূপা ম্যাডাম আসছে এই খবর দিয়েছি। ও আচ্ছা, থাক ম্যাডাম দেখুক খেলা, আমাদের কাজ মাঠে ভালো খেলা। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, একটু টেনশন করে না ভাই। মাইকে বলতেছে ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ, আজকের দিনটা আমাদের কলেজের জন্য এক বিশেষ দিন। ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। দুই দলই প্রস্তুত, সায়েন্স বনাম আর্টস। সবাই হাততালি দিল, পুরো মাঠ হাততালি ঝড়। ছাত্ররা চেঁচাচ্ছে, ঢাক বাজছে, পতাকা উড়ছে। রেফারির হুইসেল বাজলো, মাঠে একসাথে দৌড় শুরু হলো। বলটা ছুটে গেল ঘাসের উপর দিয়ে, ধুলোয় মেঘ উড়ে উঠলো পায়ের তলে। মুহূর্তের মধ্যে সায়েন্স আর আর্টস দলের সংঘর্ষ শুরু। এক একটা ট্যাকল যেন বজ্রপাতের মতো, এক একটা পাত যেন তলোয়ারের মতো ধারালো। মাঠে শব্দের বুটের আওয়াজ, বলের ধাক্কা, দর্শকদের গর্জন, সব একসাথে মিলেমিশে যেন এক রণক্ষেত্র। মাহিন তখন মাঠের মাঝ বরাবর দৌড়াচ্ছে, তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত স্থিরতা। মাটিতে রোদ পড়েছে, ঘামের ফোঁটা চোখে ঢুকছে, তবু সে দৌড় থামাচ্ছে না। তার শরীরে ক্লান্তি নেই, যেন পুরো কলেজের আশা তার পায়ে নিচে বাধা। প্রথমার্ধে কোনো দলই গোল পেল না, প্রতিপক্ষ শক্ত, তাদের ডিফেন্স অটল, পাশগুলো নিখুঁত। মাহিন থামছে না, প্রতিটা আক্রমণ, প্রতিটা ট্যাকল, প্রতিটা শট সে নিজের জীবনের মতো লড়ে যাচ্ছে। এ যেন খেলা শুধু ট্রফির জন্য না, বরং নিজের অস্তিত্বের লড়াই। গ্যালারিতে তখন সূর্য নেমে যাচ্ছে ধীরে ধীরে। মেয়েরা স্কার্ফ দিয়ে মুখ মুছছে, ছেলেরা গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। মাইকে ঘোষণা আসছে, স্কোর এখনো 0-0। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার আগুন লেগে গেল। প্রতিপক্ষের আক্রমণ এখন আগের চেয়ে তীব্র, একের পর এক শট। গোলপোস্টের পাশে বল গিয়ে বেরিয়ে যাচ্ছে, সায়েন্সের ডিফেন্স ভেঙে পড়ার উপক্রম। কিন্তু তখনই এক কোণে বলটা মাহিনের পায়ে আসে, মুহূর্তের মধ্যেই মাঠ নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে, সে নিজের দলের হাফ থেকে বল নিয়ে দৌড় শুরু করে। পেছনে দুজন ডিফেন্ডার, সামনে একজন মিডফিল্ডার ছুটে আসছে। বলটাকে বাম দিকে ঠেলে এক ডিফেন্ডারকে পাশ কাটায়। দ্বিতীয়জন সামনে এলো, সে এক মুহূর্তে ডান দিকে ঘুরে আবার বল ফিরিয়ে বাম দিকে। পুরো গ্যালারি গর্জন উঠল, মাহিন মাহিন। রূপা বসে আছে গ্যালারির এক কোণে, তার চোখে সেই মুহূর্তের এক অজানা বিস্ময়। সে যেন প্রথমবার দেখছে গরিব ছেলেটা যাকে সে একদিন অপমান করেছিল, আজ মাঠে এক যোদ্ধা হয়ে দাঁড়িয়ে আছে। তার প্রতিটা দৌড় যেন আগুনের রেখা আঁকছে ঘাসের উপর। মাহিন এখন পেনাল্টি বক্সের কাছে, গোলকিপার দাঁড়িয়ে আছে প্রস্তুত, ডিফেন্ডাররা ছুটছে পেছন থেকে। সে বলটাকে থামে, হঠাৎ এক শট নিল, বলটা উড়ে গেল বাতাসে সোজা গোলপোস্টের ডান দিকের কোণে। এক মুহূর্তে নীরবতা, তারপর পুরো মাঠ বিস্ফোরিত হয়ে গেল। গোল! গ্যালারিতে সবাই লাফিয়ে উঠল, পতাকা উঠছে, ছাত্ররা একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে আনন্দে। রিয়াদ, তামিম, তানজিল ছুটে এসে মাহিনকে জড়িয়ে ধরল। মাঠ যেন উল্লাসে কাঁপছে। খেলা কিন্তু এখানে শেষ হয়নি। আর্টস দল হাল ছাড়েনি, তারা এখন সর্বশক্তি দিয়ে আক্রমণ শুরু করেছে। একের পর এক শট। মাহিন ডিফেন্সে নেমে বল কেড়ে নিচ্ছে, আবার সামনে দৌড়াচ্ছে। তার জার্সি এখন ঘামে ভিজে গেছে, হাঁপাচ্ছে, কিন্তু তার চোখে সেই আগুন এখনো জ্বলছে, সময় করাচ্ছে। শেষ মিনিট চলছে, স্কোর 1/0। রেফারি বাঁশি বাজানোর অপেক্ষা করছে, দর্শকের গলা শুকিয়ে তাকিয়ে আছে মাঠের দিকে। আর্টস দল শেষ মুহূর্তে কর্নার পেল, পুরো মাঠ নিস্তব্ধ। বলটা আকাশে উঠল, সবাই লাফ দিল, একটা ধাক্কা, এক টান, তারপর বলটা মাহিনের পায়ে এসে পড়ল। সে এক মুহূর্ত নষ্ট করলো না, সোজা লং পাস দিল সামনে, আর সেই পাস দিয়ে বলটা ছুটে গেল সময়ের শেষের দিকে। রেফারির শেষ বাঁশি বাজালেন, মাঠ তখন বিস্ফোরিত। সায়েন্স চ্যাম্পিয়ন, সায়েন্স চ্যাম্পিয়ন। বন্ধুরা মাহিনকে কাঁধে তুলে নিল, ধুলো উড়ছে, হাসির শব্দে আকাশ কাঁপছে। কেউ পতাকা ঘোরাচ্ছে, কেউ কাঁদছে আনন্দে। পোস্ট এসে ছেলেদের জড়িয়ে ধরেছে। মাইকে ঘোষণা আসছে, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় মাহিন। আরে মাইরি রে, আজকে তোরে কেমন লাগছে বলতো?
আমার তো বুকের ভিতর এখনো ধপধপ করছে রে ভাই। ভাবছিলাম ওই গোলটা যাবে না, কিন্তু যেভাবে মারলি, হায় আল্লাহ, পুরো মাঠ চুপ। ভাই আমি তো নিজেও ভাবছিলাম গোলটা ঢুকবে না, কিন্তু যেই দেখি গোল পোস্ট খালি, একবারেই লাগাই দিলাম। পরে আর কিছু মনে নাই, শুধু শুনলাম গ্যালারি ফাটতেছে। দোস্ত, আমি তো শেষ দিকে ভয় পাইছিলাম রে। ওই কর্নারটা আল্লাহ জানে, যদি ঢুকতো, তোর ক্লিয়ারেন্স না থাকলে আজকে সব শেষ। ভাই জানোস, আজকে খেলাটার সময় মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে, শুধু বল আর আমি। আমার কানে কিছুই আসতেছিল না, মনে হয়েছিল আমি যদি এখন না পারি আর কোনোদিন পারবো না। পারবি না মানে? তুই তো আজকে কলেজের নাম উজ্জ্বল করেছিস। শিক্ষকরা গ্যালারি থেকে তালি দিচ্ছিল, আমি চোখে দেখেছি। ওই স্যার কামাল পর্যন্ত উঠে দাঁড়িয়ে দিছে। ভাই বিশ্বাস কর, এই মাটিতে আমি এত আনন্দ কোনোদিন পাই নাই। যখন বাঁশি বাজলো, মনে হইলো পুরো পৃথিবী থেমে গেছে। ওই মুহূর্তটা মনে আছে, বাঁশি বাজলো, আমরা সবাই একসাথে ইয়া ইয়া চিৎকার দিলাম। আল্লাহ, আমার গলায় এখনো ব্যথা রে ভাই। ভাই আমি একটা কথা বলি, আমরা যদি আজকে হেরেও যেতাম, তাও এত খুশি থাকতাম না যতটা এখন গর্ব লাগতেছে। এই জয়টা আমাদের পরিশ্রমের ফল। কেউ তো আমাদের শারীরিক ভাবেনি, মনে করছিল সায়েন্সের ছেলেরা ফুটবল পারে না, আর সবাই দেখলো পারে, খুব ভালোই পারে। হ্যাঁ ভাই, এই মাঠে আমি অনেকবার পড়েছি, অনেকবার ঠকেছি, কেউ বিশ্বাস করেনি। আজকে শুধু মনে হইতেছে সব কষ্ট সার্থক হইছে। আরে না না, শুনে চোখে পানি আসতেছে। তোরে দেখি কষ্টের কবি হইয়া গেছিস রে। দোস্ত, কবিতা বাদ দে, আগে চল কলেজের সামনে আইসক্রিম খাই। আজকে আমি দিমু চ্যাম্পিয়ন আইসক্রিম। আরে আইসক্রিম তো খাবোই, কিন্তু আগে একটা ছবি। সন্ধ্যা নামছে ধীরে ধীরে গ্রামের দিকে, বাতাসের ধুল আর মাটির গন্ধ। মাহিন দরজা ঠেলে ঘরে ঢোকে, ঘামে ভেজা জামা, কাঁধে ব্যাগ ঝুলে আছে, কিন্তু মুখে হাসি ফুটে আছে। মা, আব্বু, আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কলেজে সবাই পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাই নাকি মা? তাইলে তো আমার ছেলেটা আজ বের হয়েছে। খেলাটা কেমন হইলো রে? তুই কেমন খেলি? ভালোই খেলেছি মা, একটা গোলও দিছি। সবাই চিৎকার করতেছিল। শেষ বাঁশি বাজার পর মনে হয়েছিল পুরো মাঠ আমাদের। গোল দিছস মানে? তাইলে তো সত্যি ভালো খেলছিস। আমাদের সময় আমরাও খেলতাম জানোস, ওই মাঠে না, স্কুলের পেছনের ধানের মাঠে। বল ছিল ফাটা, কিন্তু মজা ছিল দুনিয়ার সেরা। আব্বু, আপনি খেলতেন কোন পজিশনে? আমি ছিলাম ডিফেন্ডার, শক্ত ডিফেন্ডার। কেউ আমার সামনে দিয়ে যাইতে পারতো না। তখন বল মানে ছিল প্রাণ। একবার এক খেলায় বল ধরতে গিয়া পড়ে গেছিলাম, হাঁটু কেটে গেছিল, এখনো দাগ আছে দেখ। ওই দাগের গল্পটা কতবার শুনবো রে? প্রতিবারই নতুন করে বলেন। আরে ওই দাগ না থাকলে তোমার ছেলে আজ চ্যাম্পিয়ন হইতো না। রক্তের খেলার গুণ আছে। ঠিক কইছেন আব্বু। আল্লাহ তোর এই হেফাজতে রাখুক বাবা। তুই পরিশ্রম করছিস, তোর কপাল ভালো হোক। আজকে তোর মুখে যে হাসি দেখতেছি, অনেকদিন পর এমন আনন্দ দেখলাম। ঠিক কইছো। গরিব হইলে কি হয়েছে, মন চাইলে মানুষের অনেক কিছু করতে পারে। তুই যেমন পরিশ্রম করতেছিস, আল্লাহ চাইলে একদিন তোরে কেউ থামাইতে পারবে না। আব্বু, মা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন চেষ্টার কথা বাদ দে, আগে খাবার খা। তোর জন্য ভাত ডাল গরম করে রাখছি। খেলায় যত এনার্জি খরচ করিস, এখন ভাত খা, তারপর একটু ঘুমা। কাল আবার কলেজে তোরা তারকা হইয়া যাইবি, তাই না? জানি না আব্বু, তবে আজকে মনে হইতেছে আমি সত্যি কিছু করতে পারছি। জানোস, তোর ওই খেলাটা মনে করাইয়া দিল আমার ছোটবেলা। তখন আমি গেঞ্জি পরে মাঠে নামতাম, খালি পায়ে বল মারতাম। তখনকার আনন্দ অন্যরকম ছিল রে। এখন দেখি তোরা কলেজে খেলিস, গোল করিস, মনে হয় সময় কত বদলাইছে। সময় বদলাইছে ঠিকই, কিন্তু খেলাটার মজা ঠিক একই রকম আছে আব্বু। মাঠে নামলে সবকিছু ভুলে যাই। তাই বুঝি আজকে হাসি থামতেছে না? তোর চোখ মুখে যে আনন্দ দেখতেছি, মনে হইতেছে আজকে ঈদ। আজকে সত্যি ভালো লাগতেছে মা। আমরা গরিব, কিন্তু আজকে মনে হইতেছে আমি কারো থেকে কম না। ঠিক, এই কথাটা আমার ভালো লাগলো। মনে রাখিস, মানুষকে বড় বানায় টাকা না, মন থাকলে তুই যে কোনো কিছু করতে পারবি। আল্লাহ তোরে আশীর্বাদ দিক মা। তুই অনেক কষ্ট করিস, কিন্তু কখনো অভিযোগ করিস না। এখন এইসব কথা বাদ দে, ভাত খা, তারপর ঘুমা। সকাল সকাল কলেজে যাইবি তো? যাবো মা, অবশ্যই যাব। কাল তো সবাই খেলার কথা বলবে, আমি চাই না দেরি হোক। আর লেট কইরা যাস না, বুঝছিস? আহারে, রিক্সা টানিস, খেলা খেলিস, পড়াশোনা করিস, সব একসাথে। তুই যে কেমন করে সব সামলাস আল্লাহ জানে। মা,
কখনো কষ্ট হয়, কিন্তু তোমার মুখের দিকে তাকালেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। আহারে, তোর মতো ছেলের মা হইয়া গর্ব লাগে আমার। অন্যদিকে রূপা ওরা তিনজন ফুচকা খেয়ে বের হয়েছে। ফুচকা খেয়ে ওরা মার্কেটের দিকে রওনা শুরু করেছে। এই রূপা, ওই যে সামনের দোকানে গোলাপি শাড়ি দেখছিস, একদম তোর জন্য বানানো। এই গরমে শাড়ি পরবো আমি? দূর, শাড়ি পরলেই লাগে যেন বুড়ি হয়ে গেছি। বুড়ি তুই হবি না, কিন্তু এই কথাটা শুনে শাড়িও রেগে গেছে এখন। তোর কেমন জানিস, তুই এমন করে বলবি, তারপর ওই শাড়ি কিনে ফেলবি। দেখ রিমি, আমি কিছু কিনি মানে সেটা ট্রেন্ড হয়, তাই ভাবলাম চিন্তা করে কিনতে হয়, বুঝলি? আহা, তুই এখন ট্রেন্ড সেটার। তুই সবকিছুতে পারফেকশন খুঁজিস রে রূপা। জীবনে যদি সবাই তো পারফেক্ট হতো। আমার কাছে যতটুকু পারি সুন্দর করে রাখা মানেই সুখ। আমি কষ্ট, গরিবি, আগোছালো জিনিস পছন্দ করি না। তোর এই একটা কথাই কেমন জানি লাগে রে। কষ্টকেও এক ধরনের সৌন্দর্য আছে, তুই দেখিস না। আমি কষ্টের দিকে তাকাতে চাই না শিফা, ওটা আমার জগৎ না। দরজায় দাঁড়িয়ে আছে মাহিন। বুকের ভেতর নিঃশ্বাস ওঠানামা করছে, ঘাম ঝরছে কপাল বেয়ে। হাতে পুরনো ব্যাগ, জামার কলার একটু ভাঁজ পড়ে গেছে, মুখে কষ্টের সাপ, কিন্তু চোখে লজ্জার দাগ। সরি ম্যাম, আজ সকালে প্রতিদিন এই একই ব্যাপার। তুমি কি ভাবো কলেজটা তোমার বাড়ির উঠান নাকি যখন ইচ্ছা তখন আসবা? ভাই এবার তো শেষ, আজকে আর ওকে বাঁচাতে পারবো না। থাম, কিছু বলবি না, দেখ। রূপার গলা স্বর তীক্ষ্ণ হতে থাকলো। পুরো ক্লাসের সামনে যেন বজ্রপাত নামলো। আমি জানি না তোমার মাথায় কি ঘুরে। তুমি কি ছাত্র নাকি কলেজে শুধু হাজিরা দিতে আসো? তোমার জামা কাপড়ের অবস্থা দেখেছো? এভাবে ক্লাসে আসা যায়? দুঃখিত ম্যাম, আসলে সকালে একটু থামো, প্রতিদিনই তুমি কোনো না কোনো অজুহাত দাও। একদিন ট্রাফিক, একদিন বৃষ্টি, একদিন কাজ। তুমি কি বোঝো না শিক্ষার্থী মানে শুধু বই পড়া না, নিজের সম্মানও বজায় রাখতে হয়। এমন ছেলেদের জন্যই আজকাল ক্লাসের মান নিচে নামছে। পুরো ক্লাস নীরব, কারো চোখে সাহস নেই তাকানোর। মাহিনের চোখে শুধু অসহায়তা। সে জানে এসব কথার জবাব দিলে আরো বড় ঝামেলা হবে, তাই চুপ করে দাঁড়িয়ে থাকে। তোমার জামাটার দিকে তাকাও তো একবার। এই কাপড় পরে কেউ ক্লাসে আসে? তোমার মধ্যে এক ফোঁটাও শালীনতা নেই। কোন মানসিকতা নিয়ে এখানে পড়তে আসো? ম্যাম, আমি চেষ্টা করি, কিন্তু কিছু কারণে। চেষ্টা? তোমার চেষ্টা মানে কি? নিজেকে ছাত্র বলে দাবি করো, অথচ আচরণ এমন যেন কলেজে মজা করতে এসেছো। ভাই এখন থামুক, মানুষটা দাঁড়াইতে পারতেছে না। চুপ কর, কিছু বলবি না। এখন কেউ কিছু বললে বিপদ আরো বাড়বে। রূপার মুখে রাগ যেন ক্রমশ জমে বরফের মতো শক্ত হয়ে গেল। সে এক মুহূর্ত থামলো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল মাহিনের দিকে। পুরো ক্লাস তাকিয়ে আছে, নিঃশ্বাসও যেন কেউ নিচ্ছে না। তুমি জানো তোমার মতো ছাত্রদের জন্যই শিক্ষকরা নিজের কাজ করতে গিয়ে অপমানিত হয়। আমি এত পরিশ্রম করি, কিন্তু তোমাদের মধ্যে এক ফোঁটাও দায়িত্ববোধ নেই। তুমি বেরিয়ে যাও ক্লাস থেকে। ম্যাম, আমি সত্যি দুঃখিত, প্লিজ আর এমন হবে না। আমি বলেছি বেরিয়ে যাও। মাইন তখন ধীরে ধীরে ব্যাগটা তুলে নিল। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে একরাশ লজ্জা আর কষ্ট। সে ঘুরে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দাঁড়াও। পুরো ক্লাস আবার চমকে উঠলো। রূপা এক ঝটকায় মাহিনের সামনে এসে দাঁড়ালো। তুমি ভাবো আমি মজা করছি? তুমি জানো না এইরকম আচরণ আমি কখনো সহ্য করব না। পুরো ক্লাস একটা আওয়াজে ছড়িয়ে পড়ল। রূপার হাতের আঘাতে মাহিনের গাল লাল হয়ে গেল। সবাই স্তব্ধ, কেউ কথা বলছে না। রূপার বুক ওঠানামা করছে রাগে, আর মাহিন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখের কোণে জল টলমল করছে, কিন্তু সে কিছু বলে না। রিয়াদ, তানজিল, তামিম সবাই বসে আছে নিঃশব্দে। তারা জানে এখন কিছু বললে বিষয়টা আরো খারাপ হবে। এই চরটা মনে রাখবে, যাতে পরের বার আর সাহস না হয় এভাবে ক্লাসে ঢোকার। এই মাহিন, থাম থাম। ভাই দাঁড়া, কই যাস? দাঁড়া ভাই, প্লিজ দাঁড়া। ভাই তুই ঠিক আছিস? ঠিক আছি রে, কবে না এমন হয়েছে। থাক মানে ভাই, ও তো কি সবার সামনে থাপ্পড় মারলো? মানুষ তো না, এটা কি আচরণ? আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে ভাই, বিশ্বাস কর, এত দূর যে যাবে আমি ভাবতেই পারিনি। ভাই রাগ করিস না, ও ম্যাম শিক্ষক, আমি ছাত্র, ও রাগ করার অধিকার আছে। অধিকার? এভাবে মানুষকে অপমান করার অধিকার কোনো শিক্ষক পায়? আচ্ছা বাদ দে এটা ভাই,
সকালটা কেমন জানি অদ্ভুত গুমেট ছিল। আকাশে রোদ আছে কিন্তু তার ভেতরে চাপা অস্থিরতা। শহরের রাস্তাঘাটে মানুষের ভিড়, গাড়ির হর্ন, রিকশার ঘন্টা, সব মিলিয়ে এক ধরনের কোলাহল। রূপা আজ কলেজের উদ্দেশ্যে বের হবে একটু তাড়াতাড়ি। মাথায় রাগ এখনো ধিকি ধিকি করছে। গতকাল সে যেরকম করে ম্যামকে সবার সামনে থাপ্পড় মেরেছে, তার ভিতরে একরকম অপরাধবোধ আছে, কিন্তু সেটা রাগের নিচে লুকানো। অন্যদিকে মাহিন আজ খুব চুপচাপ। গত রাতে ঘটনাটা তাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যথা তো ব্যথাই। তবুও ভোরে উঠে আবার রিক্সা নিয়ে বের হয়েছে। জীবন তো থেমে থাকে না। রূপা ম্যাম রাস্তা পার হচ্ছেন, ফোনে কিছু দেখছিলেন। হঠাৎ একটা বাইক বেপরোয়া হয়ে এসে তার গায়ে ধাক্কা মারে। তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। হাতের ফোন উড়ে গিয়ে দূরে পড়ে। ঘাড়ের পাশে আর কপাল কেটে রক্ত বের হয়। লোকজন চিৎকার শুরু করে, আরে আপার মাথায় লেগেছে। বাইক কারটা পালাইতেছে ধর ধর। কেউ পানি দেয়। রূপা যন্ত্রণায় চোখ খুলতে পারছে না। আমি উঠতে পারছি না। মাহিন রিক্সা নিয়ে রাস্তা দিয়ে আসছিল। সামনে ভিড় দেখে রিক্সা থামে। নেমে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, কে আঘাত পাইছে? লোকজন সরে দাঁড়াতে সে দেখে মাটিতে পড়ে আছে রূপা ম্যাম। তার মুখের রং ফ্যাকাশে, মাথা থেকে রক্ত ঝরছে। সে দৌড়ে যায়। ম্যাম, আপনি শুনতে পারতেছেন? ম্যাম। রূপা ম্যাম দুর্বল চোখে তাকানোর চেষ্টা করে। আমি খুব ব্যথা পাচ্ছি, আমার মাথা ঘুরছে। মাহিমের পুরো শরীর শিউরে ওঠে। কেউ ভিডিও করবেন না দয়া করে, অ্যাম্বুলেন্স ডাকেন। লোকজন ছুটে যায় ফোন করতে, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে শুনে মাহিন আর অপেক্ষা করতে পারে না। সে নিজের রিক্সা সামনে আনে। দুইজন ভাই প্লিজ সাহায্য করেন, ম্যামকে রিক্সায় তুলতে হইব। দুজন লোক এগিয়ে আসে। তারা অত্যন্ত সাবধানে রূপা ম্যামকে তুলে রিক্সায় বসায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি আছি, কিছু হইবে না। মাইন যেন নিজের সব শক্তি দিয়ে প্যাডেল টিপছিল। আর তার মনে একটাই কথা, ম্যামকে বাঁচতেই হইব যেভাবেই হোক। বাতাসে রিক্সার চাকা শস্য শব্দ করছে। রূপা মাঝে মাঝে কাঁপছে, চোখ বন্ধ হয়ে আসছে। ম্যাম, চোখ বন্ধ করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু প্লিজ ধৈর্য রাখেন। সিগন্যাল লাল, কিন্তু মাহিন থামে না। মাহিন চিৎকার করে জরুরি পথ ছাড়েন। মানুষ পথ খুলে দেয়। রিক্সা এভাবে ছুটে চলে, আরো দ্রুত, আরো মরিয়া হয়ে। কিছুক্ষণ পর হসপিটালে নিয়ে যায়। আপনি কি তার নিকট যান? জি মানে না ম্যাডাম, আমি রাস্তায় পাইছি, রক্ত পড়তেছিল তাই এনেছি। ঠিক আছে, আপনার নাম লিখে দিন। হাত কাঁপতে কাঁপতে মাহিন ফর্ম পূরণ করে। রূপাকে ধীরে ধীরে আইসোলেট রুমে নেওয়া হয়। মাহিন পাশে পড়ে থাকা রূপার ফোনটি হাতে তুলে নেয়। স্ক্রিন ভাঙ্গা, শুধু স্ক্রিনে আসে আম্মু কলিং। মাহিন ভয়ে কাপা হাতে কল রিসিভ করে। মাহিন, হ্যালো রূপা, কই আছো মা? ফোন ধরো না কেন? আন্টি, আমি ওনার ছাত্র, আমার নাম মাহিন। ছাত্র? রূপা কোথায়, কি হয়েছে? আন্টি প্লিজ শান্ত থাকবেন, উনি অ্যাক্সিডেন্ট করছেন, বাইক ধাক্কা দিছে, আমি হাসপাতালে এনেছি। হায় আল্লাহ, কোন হাসপাতালে বাবা? আমার মেয়ের কি কিছু হয়েছে? সিটি কেয়ার হাসপাতাল আন্টি, ডাক্তাররা স্ক্যান করছে, রক্ত পড়ছিল, কিন্তু উনি অজ্ঞান ছিলেন কিছুক্ষণ। বাবা, তুমি ওরে নিয়ে আসছো? আল্লাহ তোমার হাজার গুণ ভালো করো। তুমি থাকলে আমার মেয়ের জানটা বাঁচবে। আন্টি আপনারা আইসেন, আমি সামনে আছি ওনার পাশে। একটু দাঁড়িয়ে থাকো বাবা, আমি আসতেছি। ডাক্তারের সাথে কথা বলা শুরু করলো এবং সে বলল ডাক্তারকে যে তার ফ্যামিলির লোকজন আসতেছে এবং বলল সে চলে যাবে। কেন? উনি আমার ম্যাম, ওনার পরিবারের সামনে গেলে উনি হয়তো লজ্জা পাবেন, আর যদি জানেন কে হাসপাতালে দিয়ে এসেছে তাহলে উনি অস্বস্তি বোধ করবেন। তুমি ভালো মানুষ ছেলে, মন পরিষ্কার থাকে তোমার। ঠিক আছে, তুমি যদি যেতে চাও যাও, তবে যার আগে রিসেপশনে নাম লিখে যেও, যেন পরিবারের লোকেরা চাইলে তোমাকে খুঁজে পায়। জি ডাক্তার। কিন্তু হঠাৎ করিডোরের বাইরে হো হো করা আওয়াজ শোনা গেল। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, মেয়ের নাম ধরে কাঁদা কণ্ঠ। এ থেকে বোঝা গেল রূপার বাবা মা এসেছে। মাইন তড়িঘড়ি করে পিছনে ফিরে তাকালো। তার মনে হলো এখন যদি তারা আমাকে দেখে, আমাকে প্রশ্ন করবে, পরিচয় জানতে চাইবে। ম্যাম সুস্থ হলে আমাকে দেখে অস্বস্তি হবে। তার বুক ধরফর করতে লাগলো। এই মুহূর্তে দেখা হওয়া মানে ঘটনা জটিল হয়ে যাওয়া। সে দ্রুত রিসেপশনের দিকে হাঁটা শুরু করলো। হাঁটার ভেতর একটা তাড়াহুড়ো, একটা ব্যথা, একটা ভয়, সব মিলে এক অনুভূতি। রিসেপশনে গিয়ে নাম লিখলো মাহিন, ছাত্র। রিসেপশনে আপা বলল, আপনি থাকবেন না? না আপা। হাসপাতালে দরজা ফিরে সড়কতে হাওয়া তার মুখে লাগে, কিন্তু সে বুঝতে পারছিল না এই হাওয়া স্বস্তি না দুঃখের। হাসপাতালে রাত কখনোই পুরো রাত নয়, সেখানে সবসময় একটা অদৃশ্য শব্দ লেগে থাকে।
সাইলেন্স থাকলেও সেই সাইলেন্সের ভেতরেই থাকে মানুষের হাঁপ ধরা নিঃশ্বাস, নার্সের স্যান্ডেলের শব্দ, অক্সিজেন সিলিন্ডারের হালকা শীষ শীষ আওয়াজ, আর দূরে কারোর বিলাপ। এমনই একটা রাত। রূপা তখন বেডে শুয়ে, মাথায় ব্যান্ডেজ, স্যালিনের সুচ হাতের শিরায় ঢুকে আছে। জ্ঞান ফিরেছে আধা ঘন্টা হলো, কিন্তু পুরোপুরি পরিষ্কার না, মনে হচ্ছে স্বপ্নের ভেতর ঘুরে বেড়াচ্ছে। মা চেয়ারে বসে রূপার হাত ধরে আছেন, বাবা বসে আছেন, কিন্তু একটা প্রশ্ন তার মনে ঘুরছেই থামছে না। রাস্তায় আওয়াজ, ব্রেক থামার ঘোড়া, কেউ তাকে ডেকেছিল। একটা কণ্ঠ, ম্যাম আমি আছি, কিছু হবে না। বাবা, আমাকে কে হসপিটালে আনলো? বাবা একটু থমকে গেলেন, মা মাথা তুলেন, চোখে উদ্বেগ। তোর কোনো ছাত্র সম্ভবত ফোন দিয়েছে, ফোনে শুধু বললো আন্টি এসে যান, তারপর আর কথা বলিনি। আমার ছাত্র? হ্যাঁ, নার্স বলেছে ছেলেটা তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে তুলে এনেছে, স্ট্রেচারে তুলে দিয়েছে, তারপর বলেছে পরিবার আসবে, আমি যাই, এই বলে চলে গেছে। এভাবেই চলো। তারপরের দিন রূপাকে চেক আপ করার জন্য নিচে যেতে হলো। হুইল চেয়ারে বসে ধীরে ধীরে রূপাকে নিয়ে যাওয়া হচ্ছে, চাকা ঘুরছে টুপটুপ করে। হাসপাতালের করিডোরে দুপাশে অন্য রোগীদের হাহাকার, ডাক্তারদের ফিসফাস, চাওয়ালার ডাকে মিলেমিশে একটা ভয় ও দুঃখের বিস্ফোরণী তৈরি হচ্ছে। রূপার চোখ কিন্তু একটা জায়গায়, রিসেপশন ডেস্ক। সেখানে লাল মোটা খাতা রাখা, সেখানে সেই নাম লেখা। সে নামই আজ তার পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। রূপা হাতের আঙ্গুল চেপে ধরে, চোখ কেঁপে ওঠে, শরীরে অজানা ভয়, অনিশ্চয়তা সব মিলেমিশে একটা ঝড় বইছে হৃদয়ের ভেতর। আপা, কালকে আমার মেয়েকে যিনি হাসপাতালে এনেছিলেন, আপনি বলেছিলেন রেজিস্টারে তার নাম আছে। রিসেপশনিস্ট মাথা নেড়ে বলেন, জি স্যার, উনি তাড়াহুড়ো করে চলে গেছেন, তবে নাম সময় সব লিখে গেছেন। আপা, আমি কি নামটা দেখতে পারি? এই নেন, এটাই সেদিনের এন্ট্রি। পরিচয়, ছাত্র, যাকে এনেছেন রূপা ইসলাম। সময় 8:52। এটা দেখে রূপার চোখ বড় হয়ে গেল। মাথার ভেতর যেন কেউ শব্দগুলো হাতুড়ি দিয়ে ঠুকছে। মাহিনী কাল ক্লাসে যাওয়ার উপর রাগ, যাকে সবার সামনে অপমান, যাকে চর মারা, যার চোখে কান্না, সেই ছেলেটাই তাকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি নিয়েছে। আর সেদিন এত অহংকারে তাকে তুচ্ছ করেছিল। রূপা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, শরীর পুরো কাঁপছে, শ্বাস কাঁপছে। মা, কি হলো, ব্যথা করছে? মা, ও আমার ছাত্র, আমি ওকে খুব কষ্ট দিছি, কিন্তু সে আমাকে বাঁচিয়েছে। এই নামটা কি তোর চেনা? জি বাবা, খুব। তুই তাকে চিনিস তো? কেমন ছেলে? ভালো মা, খুব ভালো। এত যে অপমানের পরেও আমাকে রাস্তায় ফেলে রেখে যায়নি, সে সাধারণ কেউ না। ঠিক বলছিস। আচ্ছা, এখন চেক আপ করতে চল, তারপর রেস্ট নে, সুস্থ হয়ে বাসায় চল, তারপর ওকে খুঁজিস। একটা দুর্ঘটনা মানুষকে কতভাবে বদলে দিতে পারে তার রূপা এখন প্রতিটা নিঃশ্বাসে বুঝতে পারছে। হাসপাতাল থেকে বাসে ফিরে আসার পর তার ভেতর অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে, যেন তার জীবনে কোনো এক অদৃশ্য ছায়া হাত বাড়িয়ে তাকে নতুন কিছু বুঝিয়ে দিতে চাইছে। কিন্তু সে এখনো সেই ছায়াকে ধরতে পারছে না। দুর্ঘটনার পর হালকা ব্যথা আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম চলছে, কিন্তু শান্তি নেই। মাথার ভেতর বারবার একটা নাম বাজছে, মাহিন। রূপার ভেতর যেন ঢেউ উঠে গেল, হাজার প্রশ্ন একসাথে মাথা ধাক্কা দিচ্ছে। এই ছেলেটি কি আমার স্টুডেন্ট মাহিন? তাহলে সে আমাকে বাঁচালো কেন? কিছু না বলে চলে গেল। আমি তো ওকে অনেক কষ্ট দিয়েছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপা উঠে বসে। তার মা পাশে ঘর থেকে জিজ্ঞেস করে, মা, রূপা ওষুধ খাইছিস? ডাক্তার বলছিল 2টা বাদ দিবি না। হ্যাঁ মা, খাইছি। তোকে দেখে আজকাল চুপচাপ কেমন আছিস রে? একটু ব্যথা আছে, তবে আসলে শরীরের ব্যথা না, মাথায় একটু চাপ লাগছে। দুর্ঘটনা হইলে এমন হয়, 3-4 দিন গেলেই ঠিক হয়ে যাবে। অন্যদিকে মাহিন কলেজে যাচ্ছে না। মাহিন, কলেজে যাবি না? আজকে না, মাথা ধরছে। 3 দিন ধরে তো মাথা ধরেছে শুনতেছি, কি হয়েছে বল? কিছু না, বাসায় থাকি। কারোর সাথে ঝামেলা করেছিস নাকি কেউ কিছু বলেছে? আমাকে বললে আমি বুঝতে পারবো। না মা, কেউ কিছু বলে নাই, আমি একটু বাইরে যাই। কোথায়? কই যাবো? পাশের মোড়ে যাবো। মাহিন বাইরে বের হয়, কিন্তু রিক্সা নিয়ে না, সে হাঁটতে থাকে।
পরের দিন রূপা জেদ করে কলেজে আসে। মাথা এখনো ভার, কিন্তু সে আসবে, কারণ সে কাউকে খুঁজছে। ও ভাবছিল মাহিন নিশ্চয়ই আজ ক্লাসে থাকবে, ওকে দেখে হয়তো একটু হাসবে, নয় হয়তো চুপচাপ বই খুলে বসে থাকবে। আগের মতো লেট করবে কিনা সেটাও রূপার মাথায় চলছিল, কিন্তু ক্লাসে ঢুকেই ও থমকে গেল। মাহিনের বেঞ্চটা খালি, পুরো খালি। যে ছেলেটা প্রতিদিন লেট করে এলো আসতো, আজ নেই। ও ভাবলো হয়তো পরে আসবে, কিন্তু না, পুরো ক্লাস শেষ হয়ে গেল, শিক্ষার্থীরা বেরিয়ে গেল, মাহিন আসে না। রূপা বসে রইল, চোখ বারবার চলে যাচ্ছে সেই বেঞ্চের দিকে। ও বুঝে গেল এটা সাধারণ উপস্থিতি না, তারপরও খোঁজ নিতে পারলো। অনেকদিন যাবত থেকে কলেজে আসছে না। এরপর মাহিনের বন্ধুদের সাথে দেখা হলো। তামিম, একটু কথা ছিল। জি ম্যাডাম, বলেন। মাহিনও কয়েকদিন ধরে ক্লাসে আসে না, তোমরা তো ওর খুব ঘনিষ্ঠ, কোনো সমস্যা হয়েছে নাকি? সত্যি বলতে ম্যাডাম, আমরা ঠিক বুঝতেছি না। মানে তোমরা নাকি কালকের ওর বাসায় যাবে? জি ম্যাডাম, আসলে মাহিন কিছুদিন ধরে ঠিকমতো ফোন ধরতেছে না, মাঝে মাঝে মেসেজও দেখি সিনও দেয় না। আগে তো খুব রেগুলার ছিল, হাসি খুশিও ছিল, হঠাৎ এত চেঞ্জ কেন? ম্যাডাম, আমরা নিজেরাও চিনতে আসি। ক্লাসে আসা বাদ দিয়েই হুট করে আগে যেমন ছিল ওর এখনকার আচরণ একদম আলাদা। ওদের বাসা কোথায়? ব্রাহ্মণখোলা কলেজ থেকে আধা কিলোর মতো হবে, খুব দূর না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে জানিও। আপনি ভয় পাবেন না ম্যাডাম, যা অবস্থা আমরা জানার চেষ্টা করব। জানো, আমি গতকালই রিসেপশনে ওর নাম দেখেছি। তিনজনই থমকে গেল। রিসেপশনে? কোন রিসেপশন ম্যাডাম? হসপিটালের। তোমরা তো জানো আমি সেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম। যে ছেলেটা আমাকে রাস্তায় থেকে তুলেছিল হসপিটালে এনে রেখে গেছে, আমি ওকে চিনতে পারিনি, কিন্তু রিসেপশনে লেখা দেখলাম পেশেন্ট অ্যাডমিটেড বাই মাহিন। তখনই মাথায় ঝলক দিয়ে উঠলো তোমাদের বন্ধু মাহিন। হ্যাঁ ম্যাডাম, এটা আমরা জানতামই না। সত্যি বলতে ম্যাডাম, ওই দিনে অনেক টেনশনে ছিল। আমরা শুধু শুনেছি বলছিল একটা কাজ আছে। ম্যাডাম, আমরা ওর সাথে কথা বলবো, এভাবে হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেওয়া ঠিক না। ও আগে যা ছিল এটা সেই মাহিন না। ম্যাডাম, আপনি কি চাইতেছেন মানে আমাদের সাথে যাবেন? আমি যাব কিনা জানি না, শিক্ষক হিসেবে যাওয়া ঠিক হবে কিনা, আবার না গেলে মনও মানছে না, কারণ ছেলেটা আমার জন্য মানে মানুষের জন্য এত কিছু করেছে। ম্যাডাম, আপনি চাইলে একটু দূর থেকে থাকেন, আমরা আমরা আগে কথা বলি, যা অবস্থা বুঝি আপনাকে জানাবো, তারপর গেলে যাবেন। ঠিক আছে, কিন্তু তোমরা আজই খবর দেবে অবশ্যই। ওর এমন আচরণ নিয়ে আমি সত্যিই চিন্তায় আছি। অবশ্যই ম্যাডাম। আর একটা কথা। জি ম্যাডাম। মাহিন যেন না ভাবে আমি রাগ করেছি বা তাকে দোষ দিচ্ছি। বলবা আমি শুধু জানতে চাই সে ভালো আছে কিনা। ঠিক আছে ম্যাডাম, আমরা ওকে একটা কথাও বেশি বলবো না, শুধু জানবো কেন এত চুপ হয়ে গেছে। তোমরা ভালো বন্ধু। আচ্ছা, আমি স্টাফ রুমে যাব, খবর পেলে জানাবো। জি ম্যাডাম, টেনশন করবেন না, আমরা আছি। কলেজের শেষ বেল, চারিদিক গরমে থমথমে। রূপা ক্লাস থেকে বের হয়ে তামিম, রিয়াদ আর তানজির থেকে দূরে হাত নাড়লো। ওরা ধীরে ধীরে এগিয়ে এলো। তামিমের কাঁধে ব্যাগ ঝুলছে অগোছল ভাবে, আর রিয়াদের চোখে সেই চিরচেনা টেনশনের ছাপ। তানজির চুপচাপ, কিন্তু তার চুপচাপ থাকাটাই সবচেয়ে বেশি সন্দেহের জায়গা, কারণ সে সাধারণত সবচেয়ে বেশি কথা বলে। রূপা ওদের দেখে থামলো। ওদের তিনজনকে দেখে মনে হচ্ছিল কোনো জরুরি খবর দিতে এসেছে। তোমরা ঠিক করছো আজকের মধ্যে যাবে, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আজকে যাইতেছি। আর দেরি করলে আর চলবে না। ছেলেটা কিভাবে আছে তাও জানি না। ছেলেটাকে পাওয়াই যায় না, এখন গিয়ে বলবো যে লুকোচুরি খেলা বন্ধ করেন। ঠিক আছে ম্যাডাম, আমরা বলবো। ম্যাডাম, ধৈর্য আইসা জিজ্ঞেস দিচ্ছে, তাই খবর নিতে আসছি। হ্যাঁ। আরে পাগল, এভাবে বলবি না, কথাটা নরম ভাবে বলবি। না ম্যাডাম, আমরা বুঝতেছি, সিরিয়াসলি নিয়েছি, আপনি চিন্তা করুন না। ওরা তিনজন রূপাকে সালাম দিল এবং কলেজের মূল ফটক দিয়ে বের হয়ে গেল। রূপা ওদের যেতে যেতে দেখলো, তারপর ধীরে ধীরে করে স্টাফ রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু তার মনটা ঠিক সেখানে থাকে না। মন চায় মাহিনের দিকে। তিন বন্ধু কলেজ থেকে বের হয়ে হালকা আওয়াজে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। রাস্তার ধুলো, রোদের গরম আর ভ্যাবসা পরিবেশ সব মিলে এক ধরনের ক্লান্তি তৈরি করে। কিন্তু ওদের তিনজনের মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, মাহিন আসলে কেন কলেজে আসে না? মাহিন আসলে কেন কলেজে আসে না? ওরা আগে কখনো এমন দেখেনি যে মাহিন একদম যোগাযোগ বন্ধ করে দেবে। সে সাধারণত হাসি খুশি ফ্রেন্ডলি কথা বলতে ভালোবাসে, কিন্তু এখন সে পুরো হারিয়ে গেছে নিজের ভেতরে। দোস্ত, তোরা কি বুঝতেছিস কিছুই না। এতদিন ক্লাস করছি, একদিনও বলে নাই যে কোনো প্রবলেম আছে। হঠাৎ করে মানসিকভাবে ঘটাইয়া যায়। আমি তো ভাবতেছি
হতেই পারে ওর ভাষায় চাপ আছে বা কোনো পার্সোনাল ইস্যু, কিন্তু যাই হোক আমাদেরকে তো কমপক্ষে জানাতে পারতো। আর একটা কথা বলি, বল। ম্যাডাম যে কথা বললো, হাসপাতালে আমাকে যে নিয়ে গেছে, রিসেপশনে নাম দেখেছি মাহিন, এটা তো শুনে আমারই শরীর কাঁপছিল। আমরা যে দিনের অ্যাক্সিডেন্টের পর ওকে দেখলাম টেনশনে, সেটাই আসলে ওই ঘটনার জন্য ছিল। ওরা তিনজন রিক্সায় উঠে বসলো। রিক্সা ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তার ধারে দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গরম কমতে শুরু করেছে। দোস্ত, আমি ভাবতেছি আমরা গেলে মাহিন কি আমাদের সামনে খুলে বলবে? নাইলে তো বলবেই না, ও নিজের বেশি দমে রাখে। আর এই ঘটনার পরে যে রীতিমতো পালাইতে চাচ্ছে। একটা ব্যাপার ভাবছি, কি? ম্যাডামকে হাসপাতালে পৌঁছে দিয়ে চলে গেছে, কিন্তু ম্যাডামকে জানাই নাই। এর মানে কি জানোস? কি? সে চায় না ম্যাডাম তাকে কিছু মনে করুক, অথচ সে রাখেই নাই, নিজেকে লাইনের বাইরে রেখে গেছে। মানে সে মনে করে ম্যাডাম তাকে গুরুত্ব দিবেন না, অথচ আজ ম্যাডামই আমাদের পাঠাইছে ওর খোঁজ নিতে। দোস্ত, ব্যাপারটা রসিকতা না, কিন্তু কেমন জানি লাগছে। ম্যাডাম আজকে যতটা চিন্তা দেখাইলো মনে হয় সত্যি কেয়ার করে। ওরা সবাই মাহিনের পাশে গেল। সবাই জানতে চাইলো কি হচ্ছে। আরে কিছু হয়নি, এমনিতেই কালকে থেকে যাব ইনশাআল্লাহ। তাহলে এতদিন আছিস নাই কেন? আর ওই দিনের ঘটনা ভুলে যা। ম্যাম তোকে সবার সামনে অপমান করছে, আর তুই যে ম্যামকে বাঁচিয়েছিস সেটা তো আমাদের বললি না। ম্যামই আজকে জোর করে বাড়িতে পাঠাইছে, আমাদের ইচ্ছে ছিল কালকে আসবো। ও ভাই, সত্যি কথা বলতেছি, ম্যামই আজকে জোর করে পাঠাইছে। কি বলতেছস? সে এত ভালো হইল কবে থেকে? তার ভিতর দয়া মায়া উদয় হইছে। আরে হো, শোন, আমার একটু যাইতে হবে, বুঝছস? তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। হ্যাঁ আচ্ছা মামা, যা তোরা, সমস্যা নাই। আমি কালকে থেকে আসবো ইনশাল্লাহ। আর শোনাইলি তাতে তো মাথা নষ্ট। আচ্ছা মামা, তাহলে উঠলাম। পরের দিন সকালবেলা ওদিকে কলেজ ফটকের বাইরে দাঁড়িয়ে আছে মাহিন। কাঁধে ব্যাগ, হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। যে মেয়েটাকে সেদিন সে বাঁচিয়েছিল, যে ভয়ে সে ধাক্কা এসে কলেজে আসেই বন্ধ করে দিয়েছিল, আজ সেই তার সামনে দাঁড়াবে। সে বুক চাপড়ে নিজেকে বলে, যা হবার হবে, পালাবি না। ধীরে ধীরে ভিতরে ঢুকলো। অন্যদিকে রূপাও স্টাফ রুম থেকে বের হয়ে আসলো। হাতে কাগজ নেই অফিসে। সে দূর থেকে খেয়াল করলো মাহিন আসতেছে। আস্তে আস্তে কাছে যেতে শুরু করলো। মাহিন অন্যদিকে তাকিয়ে থেকে হাঁটছে, তাই সে দেখতে পারতেছে না যে ম্যাম তার সামনে দিকে আগাচ্ছে। মাহিন দাঁড়াও, তুমি জি ম্যাম বলেন। দুদিন কলেজে আসোনি কেন? কই গেছিলা? কোথাও যাইনি ম্যাম, ওই টুকটাক একটু ব্যস্ত ছিলাম আর কি। ব্যস্ত ছিলা নাকি এমনিতেই আসো নাই, নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছো সবকিছু? না না ম্যাম, আমি এড়াই নাই, সত্যি বলতেছি। তাহলে তুমি আমাকে হসপিটালে দিয়ে আসার পর ওখানে থাকোনি কেন? আমাকে বলে আসোনি কেন? একটা মানুষের জীবন বাঁচিয়েছে, কিন্তু তাকে বলে আসাটা কি ভুল? ম্যাম আমি চাইনি আপনি জানুন, আপনাকে জানাতে চাইনি আমি। কেন আমাকে জানাতে চাওনি কেন? কি সমস্যা? আমি জানাতে চাইনি কারণ আপনি ভাববেন যে আমি আপনাকে দেখানোর জন্য এসব করতেছি। তুমি এতটা নির্দয় ভাবো আমাকে? না না ম্যাম, ওরকম কিছু না। আমি আসলে আপনাকে জানাতে চাইনি এমনিতেই। আপনি ছোট হয়ে যাবেন। আমার মতো ছেলে যদি সুস্থ হয়ে ওঠার পর পাশে দেখেন। আমি 3 দিন ধরে তোমাকে পাগলের মতো খুঁজতেছি, সব জায়গায় সবখানে। আমার জ্ঞান ফেরার পরে আমি সর্বপ্রথম যে মানুষটাকে দেখতে চাইছি, সে মানুষটা হচ্ছে তুমি। এমন একটা প্রশ্ন, কে আমাকে বাঁচিয়েছে? কে এত সাহস করে আমার পাশে ছিল? আর তুমি কি করলে? তুমি চোরের মতো পালিয়ে আসলে। আমি সেদিন তোমার সাথে ব্যবহারের জন্য সরি। আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তুমি ক্ষমা করতে না পারলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আচ্ছা আমাকে বলো, তুমি তাহলে এত লেট কেন আসতে? আমি ইচ্ছা করে তো লেট করি না ম্যাম। আমি হচ্ছি গরিব, বাবা অসুস্থ, মা ঘর সামলায়, পুরো ফ্যামিলি আমার দেখতে হয়। ফ্যামিলির সব দেখভাল আমার করতে হয়। আমার রোজগারে সংসার চলে। এখানে আমার কি দোষ ম্যাম? এত কিছুর পরও আমি চেষ্টা করি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি। আমার গায়ে পোশাক দেখে রাগারাগি করেন, সে পোশাকটা কিসের জন্য খারাপ একবার জানতে চান নাই? আমি রিক্সা চালাইয়া আমার শরীর, চেহারা, পোশাক সব খারাপ করি। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, আমি আমার ফ্যামিলিকে ভালো দেখতে চাই। আমি সরি মাহিন, আমি বুঝি নাই। এটা তুমি আমাকে আগে কেন বলো নাই? আপনি আমাকে কি বলার সুযোগ দিয়েছেন? একবারও বলার সুযোগ দিয়েছেন আমাকে? দেন নাই আপনি। আপনাদের মতো বড় লোকরা জানে না যে গরিব ছেলেরা কিভাবে কষ্ট করে পড়াশোনা করে, কতটা কষ্ট হয় তাদের। আমি সরি, আসলে ছোটবেলায় বাবার আহ্লাদে বড় হয়েছি, তো মানুষকে মানুষ মনে হতো না। অনেক অহংকারী হয়ে উঠেছিলাম। বেশি অহংকার কিন্তু
ভালো না ম্যাম? সেটা আমি খুব হাড়ে হাড়ে বেশি বুঝেছি, খুব হাড়ে হাড়ে। আমি সত্যিই তোমার কাছে মন থেকে সরি, বুঝছো? আমাকে ক্ষমা করে দাও। আরে ম্যাম, কি যে বলেন আপনি? আপনি হচ্ছেন আমার ম্যাম, আপনার কি ক্ষমা সাজে? ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি জাস্ট আমাকে ভুল বুঝছেন, এটাই। এখন আপনার শরীর কেমন? শরীর মোটামুটি ভালো, মাঝে মধ্যে মাথায় খুব ব্যথা করে, এই আর কি। আচ্ছা, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তুমি যাও তাহলে, কালকে তোমার সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি যাচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ। মাইন ক্লাসে চলে আসলো, অন্যদিকে রূপক তোর স্টাফ রুমে চলে গেল। আজ অনেকদিন পর মাইন ক্লাসে আসছে। মাইন যেহেতু ক্লাসের সবার একটা প্রিয় বন্ধু, তাই সবাই এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে এতদিন কেন আসে নাই, কোনো সমস্যা হয়েছিল কিনা। তামিম, তানজিল, রিয়াদ ওরা তো আছেই। আজকে মাহিনের কেন জানি মনটা খুব ভালো, বুকের ভিতর আর কোনো ভয় নেই। কেন জানি মনে হচ্ছে এটার কি কারণ সে নিজেও জানে না, বাট তার মনে হচ্ছে আজকে থেকে কেউ আর বলবে না এত লেট করে কেন আসছো, এত নোংরা কাপড় পরে কেন আসছো। এভাবে দুষ্টামি করতে করতে ক্লাস টাইম পার হয়ে যায়, ছুটির ঘন্টা বেজে গেছে। সবাই যে যার মতো বাসে চলে যায়। মাহিনও তার বাসার দিকে রওনা হয়। মাহিন তার বাসে চলে যায়। মাহিনের আম্মু দাঁড়িয়ে আছে দরজার সামনে। কিরে, আজকে কেমন কাটলো? অনেক দিন পর গেলি। এই তো আম্মু, ভালোই। আজকে তাহলে খুব ভালো লাগতেছে, কিন্তু কেন লাগতেছে সেটা জানি না, কিন্তু খুবই ভালো লাগতেছে। তাই নাকি? এত ভালো লাগার কারণ কি? কাউকে আবার ভালো লাগলো নাকি? আরে আম্মু না, তুমি যে কি বলো না। হয়েছে, থাক, এখন হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি খাবার তৈরি করো, খুব খিদে লাগছে। আচ্ছা আয় বাবা। এভাবেই চলতে থাকে। অন্যদিকে রূপা বাসে চলে যায়। সে বাসে যে আনমনে কেন জানি শুধু মাহিনের কথা ভাবতেছে। সে মনে না করতে ছিল, কেন জানি বারবার চলে আসতেছে। মনে মনে বলতেছে, মাহিন ছেলেটা এত ভালো, আমি ওকে সবার সামনে পুরো ক্লাসের মাঝখানে আমি অপমান করেছি, তাও কোনো প্রতি উত্তর দেয় নাই। কত ভালো ছেলে ও। আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরও ও আমাকে রেখে আসে নাই, উল্টো আমাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে গেছিল। আব্বা আম্মু আসার আগ পর্যন্ত আমার পাশেই ছিল। এরকম ভালো একটা ছেলে আজকাল পাওয়াই যায় না। এসব ভাবতে ভাবতে রূপার মা উপরে রুমে আসে। কিরে, তুই কি করতেছিস? কি ভাবতেছিস এত আনমনে? ভাবতেছি আম্মু, আমার স্টুডেন্টটা কত ভালো, আমি ওকে সবার সামনে অপমান করছি, কিন্তু ও আমাকে বাঁচিয়ে তুললো। বিশ্বাস করো আম্মু, যদি ও না থাকতো আমি বাঁচতে পারতাম না। সবাই তাকিয়ে তাকিয়ে ভিডিও করতেছিল, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। একমাত্র মাহিন আমাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। এখন তাহলে কি ভাবতেছিস? ভাবতেছি ওকেই বিয়ে করবো, ওর মতো ছেলে আজকাল পাওয়া যায় না। কি যে বললি, মাথার উপর দিয়ে যাইতেছে সব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বুকে বোঝাবো। কি ব্যাপার, আমাকে কি বুঝাবা? দেখো তোমার মেয়ে কি বলে। দেখো বাবা, আমি বিয়ে করলে আমি মাহিনকেই করবো, কারণ ও আমার জীবন বাঁচিয়েছে। তুমি যদি ওর কলেজের ম্যাম, কিন্তু আমি তো তোকে বাধা দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে ওদের বাসায় যাচ্ছি। আমার লক্ষ্মী বাবা। সেদিন বিকেলের হালকা রোদটা রাস্তায় পড়ে এক অদ্ভুত শান্ত ভাব তৈরি করছিল। সেই রাস্তাতেই ধীরে হেঁটে যাচ্ছিল রূপার বাবা। মাথায় চিন্তা, মনে একটা সিদ্ধান্ত নেওয়া মানুষদের মতো দৃঢ়তা। এতদিন ধরে মেয়ের পরিবর্তন তিনি লক্ষ্য করছিলেন। রূপা আগের মতো উচ্ছল নেই, হাসি নেই, মনোযোগ নেই, যেন কোনো অজানা টানে বেঁধে আছে। বাবার চোখ এড়ায়নি এই বদলগুলো। মেয়ের চোখের ভেতরে অস্থিরতা, কথার ফাঁকে হারিয়ে যাওয়া মন সবই তিনি বুঝছিলেন। তাই তিনি আর না করেনি। রূপার বাবা মাহিনের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তারা এসব বিষয় নিয়ে কথা বলে বড়রা। মাহিনের বাবার রূপার বাবা দেওয়া প্রস্তাব ফিরে দেয়নি, তাদের বিয়ে ঠিক হয়। তারপর মাহিনের বাবা মাহিনকে জানায়। প্রথম দিকে মাহিন অনেক অবাক হয়ে যায়, কিভাবে কি সম্ভব, আকাশ থেকে পড়ে এমন মনে হচ্ছে নিজেকে। তারপর বিয়ে ঠিক হয়ে যায় পুরোপুরি ভাবে। তারপর রূপা আর মাহিন আলাদাভাবে দেখা করে। ম্যাম, এটা আপনি কি করলেন? আমাকে আর ম্যাডাম ডাকবা না বলে দিলাম, আমাকে শুধু রূপা ডাকবা। তুমি চাইলে ভালোবেসে অন্যরকম রাখতে পারো। আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি ম্যাম, মানে রূপা আর কি। সরি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি জানি না, আমি শুধু তোমাকে নিয়ে ভাবি, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর যে জীবন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, এই জীবনের মালিকানা শুধু তুমি। তাই এই জীবনে যদি কাউকে বিয়ে করতাম, শুধু তোমাকেই করব। আপনি ম্যাম মানুষ, যেটাই বলেন সেটাই হবে। মাহিন রূপার বিয়ে হলো ধুমধাম করে। মাহিন, এত চুপ কেন? তুমি তো এমন না। এমন না মানে? আমি তো সব সময় চুপ থাকি, আপনি তো জানেন নেই তো। জানি, কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে তোমাকে। আজ একটু নার্ভাস লাগতেছে, জানি না কেন। নার্ভাস আমার জন্য? না মানে হ্যাঁ, একটু তো লাগবেই। এত বড় পরিবর্তন ভাবতে অদ্ভুত লাগে।
আপনি এখন আমার পাশে এই ঘরেই। আমি তো তোমারই, আর তুমি আমাকে আপনি কেন বলতেছো আবার? অভ্যাস হয়ে গেছে তো কি করব বলেন। আপনি ম্যাডাম মানুষ, আপনাকে তো সম্মান করে কথা বলতে হবে, তাই না? ভালোই লাগে আসলে। ঠিক আছে থাক, কিন্তু আমিও তোমাকে সম্মান করতে চাই। আগে যা যা করছি তার জন্য মন থেকে সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝছি, এতবার সরি বলতে হবে না। তুমি জানো, আমি যখন প্রথম রিসেপশনে মাহির নামটা দেখি তখনই তোমার কথাটা সর্বপ্রথম মনে পড়েছে। এটা কেন করতে জানি না, সত্যি কথা আমি বুঝতেই পারি নাই কেন। আর যখনই দেখলেন, যখন আপনি পুরোপুরি বুঝে গেলেন একবারে, তখন তো পুরো কলেজে এসে আমাকে খোঁজাখুঁজি লাগিয়ে দিলেন, তাই না? তো তোমাকে খুঁজবো না? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। এর মাঝে তো এসে শুনলাম তুমি নাকি অনেক দিন ধরে কলেজে আসতেছো না। ভাবছিলাম রাগ করেছো, তোমাকে আসলে সত্যি অনেক অপমান করে ফেলেছিলাম। আরে না, রাগ করতে যাব কেন? আমি ভয় পাইতেছিলাম আপনি কি না কি ভাবেন আবার, সেটার জন্য সামনে আসতে চাই নাই। আমি তোমাকে ভুল ভাবার কোনো প্রশ্নই আসতেছে না। তুমি যে কেমন ধরনের মানুষ সেটা আমি ওই দুর্ঘটনার দিনই বুঝে গেছি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি তো অনেক খুশি নাকি? অনেক অনেক বেশি খুশি। আমি না জাস্ট একটা কথাই আমি ভাবতেছি। কি কথা ভাবতেছেন? জীবনে হয়তো ভালো কিছু একটা করেছিলাম, তাই তোমার মতো এত ভালো মানুষ পেয়েছি। আমার মনে হচ্ছে আই এম সো লাকি ইন দ্য ওয়ার্ল্ড। আমি তোমার কাছে অনেক সেফ ফিল করি, এটা আমি আজীবন চাই। আপনাকে আমি কখনো হতাশ করব না, এতটুকু আমি শিওর দিতে পারলাম। আল্লাহ ভরসা, বাকিটা এতটুকু কথা আমি দিতে পারি। ওকে ওকে, তাহলেই হলো। এখন বসে থেকো না, আজ থেকে তুমি আমার স্বামী। কিছুটা তো কথা বলতে হবে, তাই না? ওকে আচ্ছা, তাহলে একটু কাছে আসো, তাহলে কথা বলতে সুবিধা হবে, বুঝেছেন? ইয়েস, বুঝছি। এটা তো তোমার নতুন রূপ দেখতেছি। ওকে, কাছে আসলাম, এখন বলো কি বলবে। এই তো, আপনি শুরু করেন। না, তুমি শুরু করো। না, আপনি ম্যাম মানুষ, আপনি প্রথম শুরু করেন। আমি ম্যাম হলে তুমি আমার স্বামী, এখন বুঝছো? তুমি বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আমার সাথে থেকে খুশি তো? মনে হচ্ছে আমি গরিব ঘরের ছেলে, আপনি মানিয়ে নিতে পারবেন তো? এইসব কথা তুমি আর একবারও বলবে না বলে দিলাম। আমি তোমার সাথে তোমার মতো মানুষের সাথে থেকে অনেক খুশি। মাহিন, একটা কথা বলবো? বলুন। আমরা দুজন মিলেই ভবিষ্যতের একটু প্ল্যান করব কি, মানে সামনে কি করব, কিভাবে চলবো, এগুলো। অবশ্যই করব, আপনি আগে বলেন আপনার মাথায় কি ঘুরতেছে। প্রথমত তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই, ক্লাসগুলো নিয়মিত করতে হবে, আর অনার্স শেষ করতে চাই সুন্দরভাবে। আমি তোমাকে পুরো সাপোর্ট করব। দুপুরের ক্লাস থাকলে খাবার রেডি করে দেব, তুমি যেন ঠিক মতো পড়তে পারো, এটাই চাই। আপনি এত চিন্তা করেন কেন আমার জন্য? আমি না করলে কে করবে শুনি? সবকিছু আমার দায়িত্ব। ঠিক আছে, তাহলে আমার তরফ থেকে একটা কথা, আপনি কলেজের চাকরিটা যেন চিন্তামুক্ত হয়ে করেন। বাড়ির দিকের সব দায়িত্ব আমি নেব। এত তাড়াতাড়ি দায়িত্ব নিলাম, আপনি শুধু আপনার কাজ আর নিজের যত্ন নেবেন। আচ্ছা, আর একটা কথা, আমাদের একসাথে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করব, মানে সামনের মাসে যাব, কিন্তু আপনি কোথায় যেতে চান আগে বলেন। কক্সবাজার যাওয়া যায়, সমুদ্র দেখা হয়নি অনেকদিন, তোমার সাথে গেলে ভালো লাগবে। আমারও খুব ইচ্ছা, তাহলে সামনের মাসে প্ল্যান ফাইনাল করে রাখি। আর হ্যাঁ, সংসারে কিছু নিয়ম ঠিক করব। যেমন কিছুতেই রাগ করে চুপ থাকবে না, কথা বলবে। কোনো সমস্যা হলে দুজনেই শেয়ার করব, আর প্রতিদিন রাতে একটু হলেও একসাথে বসে কথা বলবো। এই নিয়ম আমি খুব পছন্দ করলাম। আর আমার একটা নিয়ম, আপনি নিজের উপর চাপ নেবেন না, কোনো কিছু একা করার চেষ্টা করবেন না, আমাকে ডাকবেন। এভাবেই সবকিছু সুন্দরভাবে চলতে শুরু করলো। জার্নি শুরু হলো এক নতুন অধ্যায়ের।